এলাম। আমাদের অভ্যাস কি আছে, কিছু খাবো না, সকালবেলা দুটো বিস্কুট আর এক কাপ চা মেরলাম, আর সঙ্গে যদি দুধ চা হয় তো বলার অপেক্ষা রাখে না, দারুণ একটা ব্যাপার হয়ে গেল সকালবেলাতেই। হ্যাঁ, অম্বলের পুরো পরিবেশ তৈরি করে ফেললাম। সেই জন্য তুমি জানো আজকে বিয়ে বাড়ি আছে, সকালবেলা উঠি একটা প্যান ফর্টি মেরে রেখে দিলে, প্রিপারেশন, আগাম প্রস্তুতি। কারণ কারণ সারাদিন ধরে অনেক কিছু হবে, তাই না? পেটকে অনেক ঝামেলা সহ্য করতে হবে। আর সেই জন্য আগে থেকে ওটা প্রোটেকশন ওটা মেরে রেখে দিলাম। ভরপেট খেয়ে এসছো, এখন ভাবছো এই রে যা বেশি হয়ে গেল, তাহলে একটা প্যান ফর্টি মেরেই দিই এখন। না, আর মেরে কাজ নাই। ঠিক আছে, কারণ এখন আর ওটা খাওয়ার সময় নয়। এখন জেলোসিল খাও, এখন ডাইজিন খাও, সেটা খাওয়ার সময় এখন। দেখো, এর আগে পর্যন্ত আমরা ডাইজেস্টিভ সিস্টেমের টোটাল স্ট্রাকচার দেখে ফেলেছি। আমরা পড়েছি অ্যালিমেন্টারি ক্যানাল, মানে পরিপাক নালী, এবং যত পরিপাক গ্রন্থি আছে, 5 রকমের পরিপাক গ্রন্থি, সেই গ্রন্থি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের মেন আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো ডাইজেশন, পরিপাক। মানে তোমার কঠিন জটিল খাবারকে কিভাবে সহজ সরল তরলে পরিণত করা যায়, সেই প্রসেস আজকে আমরা পড়বো। আমরা দেখবো এই 5 রকমের জুস কোথায় কোথায় কিভাবে কাদেরকে ভাঙছে। ওকে, কোশ্চেন প্যাটার্ন আসবে 3 রকম ভাবে। প্রথমত আমরা একবার দেখে নিই যে সাবস্ট্রেট কি কি রয়েছে, মানে ভাঙার বিষয়বস্তু কি কি। এক তো কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটকে ভাঙতে হবে। আচ্ছা, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর হলো ফ্যাট, আর 4 নম্বর নিউক্লিক অ্যাসিড। এই 4টে জিনিসকে ওভারঅল আমাদের ভাঙতে হবে। একটা জিনিস বলে রাখা ভালো, যে এই 4টে জিনিসের মধ্যে হিসাব মতো কিন্তু 3টে জিনিস কি আমরা খাদ্য উপাদানের মধ্যে পাই: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল এবং রাফেজ বা তন্তু। এই 7টা হলো আমাদের খাদ্যের উপাদান। সেই অর্থে নিউক্লিক অ্যাসিড আসছে না। কিন্তু আমাদের পরিপাকের ক্ষেত্রে আমরা জানি যে জলের পরিপাকের কোনো প্রয়োজন নাই, 1 নম্বর। 2 নম্বর, খনিজ লবণ বা ভিটামিনের কোনো পরিপাকের প্রয়োজন হয় না, ওরা ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়। রইল বাকি 3, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এবার যেহেতু সেল খাচ্ছি আমরা, এক থালা ভাত নিয়ে বসেছি মানে 1 কোটি মতো সেল নিয়ে বসেছি। ঠিক আছে, তাহলে 1 কোটি সেলের 1 কোটি নিউক্লিয়াস আছে। আর প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্ষেত্রে ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, এবং সাইটোপ্লাজমের মধ্যেও রয়েছে আরএনএ। সুতরাং আমরা নিউক্লিক অ্যাসিডকে বাদ দিতে পারি না। নিউক্লিক অ্যাসিডও ভেঙে কিভাবে নিউক্লিক অ্যাসিডের কম্পোনেন্ট তৈরি হচ্ছে, মানে আবার যখন নতুন করে রেপ্লিকেশন বা মানে ডিএনএ আরএনএ তৈরি হবে আর কি, তখন সেই কাঁচামাল তো এখান থেকেই আসবে। তার নিউক্লিক অ্যাসিডটা ভাঙারও প্রয়োজন আছে। মানে আমরা আমাদের পরিপাকনালীতে নিউক্লিক অ্যাসিডটাও ভাঙি। সুতরাং নিউক্লিক অ্যাসিডের ভাঙাটাও আমরা দেখবো। বোঝা গেল? প্রথমত সাবস্ট্রেট লেভেল থেকে কোশ্চেন আসতে পারে। এরকম বললো যে কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়া, মানুষের পরিপাক তন্ত্রে কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়া বর্ণনা করো, প্রোটিনের পরিপাক ক্রিয়া বর্ণনা করো, ফ্যাটের পরিপাক ক্রিয়া বর্ণনা করো। নিউক্লিক অ্যাসিড আসবে না, ফ্যাটও আসবে না, কার্বোহাইড্রেট আর প্রোটিন আসতে পারে। কেন? কারণ ফ্যাটের পরিপাক এত সোজা, মানে ফ্যাট পরিপাক করা সোজা নয়, ফ্যাট পরিপাক করা সবচেয়ে কষ্ট। কিন্তু বিষয় হলো যে ফ্যাটের ডাইজেশন আমাদের সিলেবাসে পড়ার জন্য বলছি আর কি, সেটা খুব সোজা। আর সেই জন্য ওটা আসবে না। বোঝা গেল? কারণ ফ্যাটের পরিপাকে এমন কোনো ঝামেলা নাই, সুতরাং ওখানে আসার মতো কিছু নাই। যে জায়গাগুলোতে একটু ঝামেলা বেশি আছে সেই জায়গাগুলোই পরীক্ষায় কোশ্চেন আসবে। এটা খুব সিম্পল ব্যাপার। তো ফ্যাটের পরিপাক আমাদের সেই অর্থে লাগবে না। নিউক্লিক অ্যাসিড, ফ্যাটের পরিপাক আমাদের লাগবে না, সে এখনই ক্যাজুয়াল হয়ে যাবে। সেই জন্য এখনই সব বলছি না কোনটা লাগবে কোনটা লাগবে না। প্রথম কোশ্চেন আসতে পারে সাবস্ট্রেট দিয়ে। বোঝা গেছে? এবার দেখো সাবস্ট্রেট কোথায় কোথায় ভাঙবে, সেটা তো আবার আলাদা জায়গা। তার মানে যদি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখে নিই, তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হতে পারে একটা অপশন মাউথ, আর একটা হতে পারে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, ওকে। ভাঙে ভাঙে, পাকস্থলীতে সাধারণত কার্বোহাইড্রেট পরিপাক হয় না। ওই যা সামান্য হয় এই সেলের প্রভাবে, সে আমরা আগের দিনও দেখেছি, আজকে একবার দেখবো। প্রোটিনের পরিপাক হয় স্টোমাকে এবং তার সঙ্গে সঙ্গে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ওকে। ফ্যাটের পরিপাক একইভাবে স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে মোটামুটি
স্মল ইন্টেস্টাইন বলাই ভালো, স্মল ইন্টেস্টাইন। এদের এদের পরিপাক এখানে এখানে হবে। তাহলে কোশ্চেন এমন ভাবে ঘুরিয়ে আসতে পারে, ঘুরিয়ে নয় সোজাই কোশ্চেন, সেটা হলো যে জায়গা অনুযায়ী হয়তো বললো মুখগহ্বরে বিভিন্ন খাদ্যবস্তুর পরিপাক্রিয়া বর্ণনা করো, পরীক্ষায় আসবে না। পাকস্থলীতে বিভিন্ন খাদ্যবস্তু পরিপাক্রিয়া বর্ণনা করো, আসতে পারে পরীক্ষায়, মানে একাধিক খাদ্যবস্তু পরিপাক হয় সেই জন্য আসতে পারে। এবং তোমার ক্ষুদ্রান্ত্রে পরিপাক্রিয়া বর্ণনা করো, আসতেই পারে, দারুণ, কারণ ওখানে তো অনেকগুলো জুস আছে, সেই জন্য অবশ্যই আসতে পারে। তাহলে একটা হলো সাবস্ট্রেট অনুযায়ী ভালো করে বুঝবে কি পড়ছি, কি পড়ছি সেটা বোঝাটা খুব দরকারি, হ্যাঁ। তাহলে সাবস্ট্রেট অনুযায়ী কোশ্চেন আসতে পারে। 2 নম্বর কোশ্চেন আসতে পারে লোকেশন অনুযায়ী। আর 3 নম্বর আসতে পারে জুস অনুযায়ী। হয়তো তোমাকে বললো যে পাচক রসের উপাদান ও কাজ লেখো, অথবা বললো পাচক রসের মানে পাকস্থলীর নিঃসৃত রসের আহ উপস্থিত উৎসেচক দ্বারা পরিপাক্রিয়া বর্ণনা করো। অথবা এলো অগ্নাশয় রসের যে সমস্ত উৎসেচক আছে তাদের দ্বারা যে সমস্ত পরিপাক সম্ভব। এই জায়গাতে উৎসেচক দিয়ে মানে অ্যাকচুয়ালি জুস দিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে কোশ্চেন কি আসবে আমরা জানি না, এ তো ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে আসে। তাই না, ওভারঅল আমাদের জিনিসগুলোকে জানতে হবে যে কিভাবে পরিপাক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, আমরা পরপর যেমন যেমন করে পরিপাক নালী পড়েছি, ঠিক তেমন তেমন করে আমরা পরিপাক্রিয়া শুরু করে দেবো। কারণ মুখ থেকেই তো শুরু হচ্ছে, তো মুখ থেকেই পরিপাক্রিয়া কিভাবে হচ্ছে এবং কার কার হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে সব দেখবে। প্রথমে মাউথ। দেখো আমরা আগেই লিখে রেখেছি মুখগহ্বরে, একটা জায়গায় খেয়াল করছো কি, নিউক্লিক অ্যাসিডটা বাদ দিয়ে বাকি 3টে জিনিসেরই সবারই 2টো করে জায়গা রয়েছে পরিপাকের। নিউক্লিক অ্যাসিড বাদ দিলে বাকি সবারই 2টো করে জায়গা রয়েছে পরিপাকের। ঠিক আছে, ও তো মুখে হয় স্মল ইন্টেস্টাইন হয়, এ তো স্টোমাক স্মল ইন্টেস্টাইন, এও স্টোমাক স্মল ইন্টেস্টাইন, তার মানে সবারই 2টো করে জায়গা রয়েছে পরিপাকের। ওকে। আচ্ছা, মুখের মধ্যে কিসের কিসের পরিপাক হয় ওখানে লেখা আছে। মুখের মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হয়, আর কিছু পরিপাক হয় না। তাহলে মুখগহ্বরে কোন রস বা কোন জুস সিক্রেশন হয়? লালা রস। না না, সেম তো একটা এনজাইম, লালা রস সিক্রেশন হয়। তাহলে স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা বা লালা রস সিক্রেশন হয়। তাহলে এই লালা রসের উপাদান আমাদের পড়তে হবে। দেখো প্রত্যেকটা জুসের উপাদান পড়তে হবে, কিন্তু আমি উপাদানগুলোকে নিয়ে আলোচনা করব না। কেন? কারণ উপাদানগুলোকে নিয়ে খুব বেশি বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই, এটা পড়লে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু বলতে গেলে তো প্রচুর টাইম লাগবে, তবে একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। ধরো যে কোনো, ধরো স্যালাইভা, স্যালাইভার ক্ষেত্রে যদি দেখি, দেখবো প্রায় জল রয়েছে 99%, 99% শুধু জল আছে, আর মাত্র 1% রয়েছে সলিড মেটেরিয়াল। তাহলে সলিড মেটেরিয়াল রয়েছে 1%। এবার এই জায়গাতে 3 রকমের জিনিস হতে পারে, যেমন বিভিন্ন ধরনের গ্যাস থাকে, সেটা একটা অপশন হতে পারে। বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ডস থাকে, সেটা একটা অপশন হতে পারে। বিভিন্ন রকমের ইনঅর্গানিক কম্পাউন্ডস লাইক আয়ন্স ফায়ন্স এসব থাকে। তাহলে এখানে গ্যাসের তখন তোমাকে লিখতে হবে অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে এবং নাইট্রোজেন থাকে। তোমাকে অর্গানিক কম্পাউন্ডে যা যা লিখবে লিখবে অবশ্যই এনজাইম, যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয়, তাহলে এনজাইম গুলোর নাম লিখতে হবে। এবং এখানে ইনঅর্গানিক কম্পাউন্ডস বিভিন্ন ধরনের আয়ন কি রয়েছে, খনিজ লবণ কি কি রয়েছে, হ্যাঁ সেগুলো লিখতে হবে। তাহলে এই হলো আমাদের বিভিন্ন জায়গাকার উপাদানগুলো। তাহলে তোমাকে দায়িত্ব নিয়ে নিজে নিজে লালারস, পাকস্থলী নিঃসৃত বাগরস, পিত্তরস এবং অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস, এই সবকটার উপাদান তোমাকে করতে হবে। এটা বোঝানোর কিছু নাই। আহ জায়গা ভিত্তিক অবশ্যই ভ্যারি করবে, সব উপাদানই ভ্যারি করবে। তবে ওই ওভারঅল জিনিস ওটাই, জলের পরিমাণ প্রায় 90 to 99%, আর বাকিটা সলিড। বেশিরভাগটাই জল, যে কোনো জুসের ক্ষেত্রে বেশিরভাগটাই জলই আছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসল জায়গাতে আসছি, এটাই বললাম যে আমরা পরিপাক গুলো পড়বো। হ্যাঁ, তাহলে মুখের মধ্যে কিভাবে কিসের পরিপাক হবে, তো আমরা আগেই লিখে রেখেছি মুখের মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হবে। তাহলে কার্বোহাইড্রেট মানে কি আমরা জানি, বায়োমলিকুলসে পড়েছি। তাহলে বায়োমলিকুলসে যেগুলো জুড়ে ছিলাম এখানে সেগুলো ভাঙবো, এটাই হলো কাজ। বায়োমলিকুলসে যেগুলো জুড়ে ছিলাম এখানে সেগুলো ভাঙবো। ঠিক আছে, ওখানেও বলে রেখেছিলাম যে আমরা এখন জুড়ছি, বিভিন্ন বন্ড দিয়ে আমরা জোড়া দেখাচ্ছি, আর ডাইজেস্টিভ সিস্টেম আমরা দেখবো যে কিভাবে ভেঙে যাচ্ছে। প্রথমত মুখের মধ্যে যদি উৎসেচকের কথা বলি, মাত্র 2টি উৎসেচক এখানে কাজ করে। প্রথমত লাইসোজাইম কোনো পরিপাককারী উৎসেচক নয়, লাইসোজাইম হলো আমাদের জীবাণুনাশক একটি উপাদান।
তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে যে সমস্ত জীবাণু রয়েছে সেই জীবাণুগুলোকে তোমার মেরে ফেলতে পারে লাইফস্টাইল। তাহলে জীবাণু নাশক হিসেবে কাজ করছে, জীবাণুগুলোকে মেরে ফেলার কাজে সাহায্য করছে। হ্যাঁ, এবার সব ধরনের জীবাণু মারতে পারে তা নয়, মোটামুটি চেষ্টা করে মারার। আর একটা কাজ করতে হবে তোমাকে, সেটা হলো প্রত্যেকটা রসের পিএইচ লেভেল জানতে হবে। যেমন লাল রসের ক্ষেত্রে পিএইচ লেভেল মোটামুটি 7-এর আশেপাশে, মানে 6.2 থেকে 7.12 এরকম পর্যন্ত। ঠিক আছে, মানে মৃদু আম্লিক বলাই ভালো, 7-এর উপরে যায় খুব কম সময়, বেশিরভাগটাই মৃদু আম্লিক অবস্থায় থাকে। ওকে, তাহলে খাবার খাওয়ার সময় যদি মৃদু আমলিকে কেউ মরে তো মরলো, আর নাহলে লাইফ টাইম মারার চেষ্টা করলো। ডিপেন্ড করছে তুমি মুখে খাবার কতক্ষণ রাখছো। তুমি যদি গরুর মতো গিলে নাও, না আমার গেলো না আমার গেলো, চেবানোর কোনো কেস নাই, তাহলে বেশিক্ষণ মুখে থাকছে না। তাহলে বেশিক্ষণ মুখে খাবার না থাকলে কি করে মারবে? তাহলে মারার অপশনটাও কম থাকছে। তাহলে আমার খাবার খাওয়ার সময় নির্ভর করছে যে আমি খাবার মুখে কতক্ষণ রাখি। তার উপর ডিপেন্ড করছে এই জীবাণুগুলো মরবে কিনা। লাইসোজোমের সঙ্গে ডাইরেক্টলি পরিপাকের কোনো সম্পর্ক নাই। হয়ে গেল। কার্বোহাইড্রেট, সব ধরনের কার্বোহাইড্রেটের পরিপাক এখানে হয় না। এখানে শুধুমাত্র বয়েলড স্টার্চের পরিপাক হয়, সেদ্ধ শ্বেতসারের পরিপাক হয়। তার মানে তুমি যদি মাঠে গিয়ে দুটো চাল নিয়ে ফুটে খেয়েছো, তো সেই খাবারের পরিপাক কিন্তু হবে না। কিন্তু তুমি এমনি যদি নর্মালি, যদি আমি ধরে নিই তুমি এমনি কোনো চাল, মানে ভাতের চাল বা মুড়ির চাল যাই হোক না কেন, তুমি দুটো এমনি জাস্ট নিয়ে ছুঁড়ে খেয়েছো, তাহলে তার পরিপাক হবে। কেন? সে বয়েল। কেন? রাইস মিলে তাকে একবার বা দুবার বয়েল করা আছে। যদি ভাতের চাল হয় তাহলে দুবার, আর মুড়ির চাল, সরি, ভাতের চাল হলে একবার, মুড়ির চাল হলে দুবার, তাকে বয়েল করা আছে অলরেডি। তো এই ব্যাপারগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলো আশা করি তোমরা জানো। হ্যাঁ, তো এই বিষয়গুলো রয়েছে। সোজা কথায় বয়েলড স্টার্চের পরিপাক হয়, আনবয়েলড স্টার্চের পরিপাক হয় না। তার মানে আমি যদি শশা খাচ্ছি, আমি যদি গাজর খাচ্ছি, আমি যদি আপেল খাচ্ছি, তাহলে এগুলোর পরিপাক মুখগহ্বরে সম্ভব নয়। তাহলে কি নৌবর গিলবো? না না, চেবানোর তো আলাদা গুরুত্ব আছে। আমি যত চেপাবো তত টুকরো হবে, যত টুকরো হবে তত বেশি করে এনজাইম গুলো মিশবে, আর তত বেশি করে পরিপাক হওয়া সম্ভব হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখো, বয়েলড স্টার্চ। ওকে, তাহলে সেদ্ধ শ্বেতসার পরিপাক হয়ে প্রথমেই তৈরি হবে অ্যাক্রোডেক্সট্রিন, সেখান থেকে এরিথ্রোডেক্সট্রিন, সেখান থেকে, আর ওদিকে জায়গা নাই বলে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আলফা লিমিট ডেক্সট্রিন, সেখান থেকে মল্টোট্রায়োজ, সেখান থেকে আইসোমল্টোজ। কি হলো? আইসোমল্টোজ, আইসোমল্টোজ, সেখান থেকে মল্টোজ, এবং সেখান থেকে গ্লুকোজ। ভালো করে বুঝবে, ফাঁকিবাজি শিখতে হবে। হ্যাঁ, সেই ফাঁকিবাজি দিয়ে আমাকে যেন বধ করো না। আমি আলটিমেট পরীক্ষার জন্য ফাঁকিবাজি শিখিয়ে দিচ্ছি, সেই ফাঁকিবাজি দিয়ে আমার আমার নেওয়া পরীক্ষায় আমাকে বধ করো না যেন। হ্যাঁ, কি বলতে চাইছি? বলতে চাইছি, দেখো, পরিপাক গুলো যখন আমরা পড়বো তখন আমাদের ওভারঅল ধরো কার্বোহাইড্রেটে পরিপাক করতে হবে। তাহলে কার্বোহাইড্রেট হিসাবে আমি গ্লুকোজ খাই, আর স্টার্চ খাই, আর গ্লাইকোজেন খাই, যাই খাই না কেন, আলটিমেট সে রূপান্তরিত হবে গ্লুকোজে বা ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, এই ধরনের কোনো সিম্পল সুগারে। তাহলে আমার কাজ হলো সিম্পল সুগারে কনভার্ট করা। বায়োমলিকুলস না পড়লে বুঝতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমার কিছু করার নাই, কারণ বায়োমলিকুলস আমরা অলরেডি পড়িয়ে এসেছি। বলতে কি চাইছি, যে এটা হলো ওভারঅল স্টার্চের পরিপাক। আমি বলিনি মুখগহ্বরে এটা হবে, আমি বলিনি মুখগহ্বরে গোটাটা হয়ে যাবে, আমরা বলছি এটা হলো গোটাটা স্টার্চের পরিপাক। কতবার আর লিখে লিখে দেখাবো, তাই না? বারবার লিখে লিখে দেখানো সম্ভব না। তাহলে আমি যখন স্টার্চেরই পরিপাক করাবো তখন বলবো যে আগেরটা যেটা সেটাই, শুধু এনজাইমটার নাম চেঞ্জ করব, শুধু এখানে কোন এনজাইমটা কাজ করছে তার নামটাকে চেঞ্জ করব, আর কিছু পরিবর্তন হবে না। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে বিষয় হলো যে এখানে কোন উৎসেচক এই কাজটি সম্পন্ন করে।
এখানে জায়গা নেই, তাই এখানে স্টার মার্কস দিয়ে এখানে লিখে দিলাম তার নাম টায়ালিন। পি সাইলেন্টে থাকে। টায়ালিনের আরেকটা নাম হলো স্যালিভারি অ্যামাইলেজ। স্যালিভারি অ্যামাইলেজ। দেখো আমরা আরো অন্যান্য জায়গায় অ্যামাইলেজ কে পাবো, আমরা আরো অন্যান্য জায়গায় অ্যামাইলেজ কে পাবো, তখন তার নাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, গণেশাই নম, সরস্বত্যাই নম, হ্যাঁ ওই নম, হ্যাঁ ঠাকুরের নামটা চেঞ্জ হবে, তাই তো? বাকি বিষয় এক থাকবে। মানে আমরা বলতে চাইছি এখানে যেমন তার নাম স্যালিভারি অ্যামাইলেজ হলো, যখন আমরা প্যানক্রিয়াসে পড়বো তখন তার নাম হবে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যখন ইনটেস্টাইন হবে তখন ইনটেস্টিনাল অ্যামাইলেজ। উৎসেচকটির নাম অ্যামাইলেজ। অ্যামাইলেজ যে স্টার্চের উপর কাজ করে। বুঝতে পেরেছো? মনে রাখা খুব সহজ, শুধুমাত্র একটু মন দিয়ে শুনতে হবে কি বলতে চাইছি। তাহলে স্যালিভারি অ্যামাইলেজের আরেকটি নাম টায়ালিন। 6 মাস বয়সের পূর্বে বাচ্চাদের অন্নপ্রাশন বা ফার্স্ট রাইস সেরিমনি কেন করা হয় না? তার উত্তর এখানে রয়েছে। টায়ালিন উৎসেচকটি 6 মাসের পূর্বে খরিত হয় না মুখগহ্বর থেকে। তাহলে লালারসের মধ্যে টায়ালিন নাই, সেই বাচ্চাটিকে যদি আমি 4 মাস বয়সে ভাতটা খাইয়ে দিই, খাইয়ে হবে কি, হজম করতে পারবে না, তো তত তার ইনডাইজেশন হয়ে যাবে, বদহজম হবে। তাহলে আলটিমেট খায় লাভ কি, তার পেট খারাপ হয়ে যাবে, তাই না? সেজন্য যখন সে হজম করতে পারবে তখনই একটু আধটু খাওয়ানো উচিত, তাই বলে ঠুসে খাইয়ে দেবো না। কারণ ভাত খাওয়াতে গেলে মোটামুটি 1 বছর মতো টাইম দিতে হবে। তখনও ভাত খাওয়ার সেই রকম টাইম আসে নাই যে একবারে ভাত খাইয়ে দেবে একবারে পেট ভরে। ঠিক আছে, ওর তো ফার্স্ট রাইস সেরিমনি একটা অনুষ্ঠানের মতো করে করা হয়, যেখানে প্রথম বাচ্চাটা ভাত খাবে এরকম একটা প্রোগ্রাম করানো হয়। হ্যাঁ, সেটা তো একদম প্রোগ্রামের বিষয়বস্তু। ঠিক আছে, তো আমরা বলতে চাইছি এই উৎসেচকটি তখন ঘটিত হয় না। যাকে বাদ দাও। এখন প্রশ্ন হলো মুখের মধ্যে কতটা হবে স্যার, সেটা তো বলুন, আমি কি করে বলবো? মানে উত্তর হলো, তুমি কতক্ষণ মুখে রাখছো তার উপর ডিপেন্ড করছে যে কতটা পরিপাক হবে। পারে তো এ সবটাই, বলছি পারে তো এ সবটাই, এ শেষ পর্যন্তও করে দিতে পারে, কিন্তু মুখের মধ্যে রাখতে হবে, তাহলে মুখের মধ্যে নিয়ে বসে থাকতে হবে, চেবাতে হবে। সিরিয়ালে যতক্ষণ না আরেকটি পর্ব আসছে ততক্ষণ পর্যন্ত মুখে নিয়ে বসে থাকতে হবে। তাহলে এক থালা ভাত খেতে গেলে মোটামুটি তোমাকে ঘন্টা চারেক নিয়ে বসতে হবে, যদি মুখেই সব কাজ শেষ করতে চাইছো। তবে শুধুই কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের না। মাংস দিয়ে ভাত খাচ্ছ, ভাতটার পরিপাক হতে পারে ওখানে বসে বসে, কিন্তু মাংসের বা চর্বির পরিপাকটা ওখানে হবে না, ওর জন্য পরবর্তী স্থানেই অপেক্ষা করতে হবে। বুঝতে পেরেছি? এবার একতলা ভাত নিয়ে নিশ্চয়ই 4 ঘন্টা বসে থাকবো না আমরা। তাহলে মুখের মধ্যে নেবো, খানিক চেবাবো আর গিলবো, কেউ তো বা চেবায় না, মুখে নাই আর গিলে নাই। বহু রকমের লোক আছে, হ্যাঁ, একতলা ভাত উড়াতে 1 মিনিটও লাগে না। আবার লোক আছে একতলা ভাত নিয়ে 8 ঘন্টা ধরে বসে থাকবে, তারা শেষ আর হয় না। অনেক রকমের লোকজন আছে। যাই হোক, আমি সেকেন্ড ক্যাটাগরিতে পড়ি, অল্প ভাত খাই, অনেকক্ষণ টাইম লাগে। মানে না, সবটা যতক্ষণ চেবানো হচ্ছে কি জানি মুখের মধ্যে কি সিস্টেম আছে, কিছুতেই গিলতে পারি না। হ্যাঁ, খুব টানা আছে, মানে নেবো যে গিলে নিয়ে পালাবো, তা পারি না। মানে মুখের মধ্যে ভাত যদি ঘোরে তো হবে না, মানে চিবিয়ে তারপরেই গিলতে পারবো, নাহলে গিলতেই পারি না। কেন কে জানে, প্রথম থেকে অভ্যাস। যাই হোক, আমার কথা শুনে তো লাভ নাই। বিষয় হলো যে এখানে মুখের মধ্যে যতটা রাখতে পারবো ততটা পরিপাক হবে। এবার ব্যাপার হলো যে অভিজ্ঞতা শেয়ার করা বেশি হলে হবে না। ব্যাপারটা হলো যে কত দূর হতে পারে, নর্মালি কত দূর হতে পারে খানিকক্ষণ ভাতকে রাখলে, এক্সট্রোডেক্সট্রিন পর্যন্ত হতে পারে, আলফা লিমিট ডেক্সট্রিন পর্যন্ত হতে পারে। তুমি যেন গুটিয়ে সবটা লিখে দিও না, বুঝবে ভালো করে। তোমাকে বলেছে কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া বর্ণনা করো, তুমি কি এখানেই সব শেষ করে দেবে? যে স্মল ইন্টেস্টাইনে কিছু করবে না, রাখতে হবে তো পরের জন্য। তুমি যদি এখানে এই সবটা লিখে শেষ করে দাও যে স্মল ইন্টেস্টাইনে কি প্রথম থেকে শুরু করবে বা না, আমাকে তো পরিপাক্রিয়াটা সাজিয়ে গুছিয়ে দেখাতে হবে গল্পের মতো করে। তাহলে তুমি যদি সবটাই লিখে এখানে শেষ করে দাও, পরে কি দেখাবো? বুঝতে পেরেছি আমি কি বলছি? আবার অনেকেই করতে পারে কেটে কেটে, ধরো এটা যদি 1 লাইনে লিখে শেষ করে দিই তাহলে আর কি লিখবো, 3 নম্বর তো পাবো না। আমি বলছি না যে বিগ ম্যাপে নাম্বার দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা হলো ওভারঅল তোমাকে তো একটা 3 নম্বরের কোশ্চেনকে 3 নম্বর, 3 নম্বরের মতো করে দেখাতে হবে। অনেকে কি করে পাট পাট করে দেয়, হ্যাঁ, মানে এটা থেকে ওটা হলো, ওটা হলো এরর মাথায় এনজাইমের নাম, আর ওটাকে লিখিয়ে ওটা হলো এরর মাথায়, এত করার দরকার নেই। যেটা হয় সেটা করো, অসুবিধা নেই, কিন্তু সবটা লিখে দিও না, মুখের মধ্যে সবটা হয় না জেনারেলি। তাহলে সবকটা এরর যদি বসাতে হয় আমাকে, এর মাথায় গুলোতে এটা বসবে, হ্যাঁ। আর আমরা এর বেশি গেলাম না, এটা লিখে রাখলাম পড়ানোর সুবিধার্থে, আর লিখবো না, মুছে দেবো, হয়ে গেল। আর লিখবো না, একদমই লিখবো না। ওকে। আর কোন উৎসেচক এখানে কাজ করতে পারে? আর যে আছে এখানে তার নাম হলো মল্টেজ। এখানে অল্প মাত্রায় মল্টেজ আছে।
তার মানে মল্টোজ কাকে ভাঙবে? মল্টোজকে ভাঙবে মল্টেজ সাবস্ট্রেট অনুযায়ী। তাহলে এখানে আরেকটি উৎসেচকের নাম হলো মল্টেজ। তারা মল্টোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজে কনভার্ট করে। আমরা জানি বায়োমলিকুলসে পড়েছি এটা একটা ডাইস্যাকারাইড। সুতরাং মল্টোজকে ভাঙলে গ্লুকোজ আর গ্লুকোজ পাওয়া যায়। তাহলে যদি মল্ট সুগার আমরা খাই তাহলে সেক্ষেত্রে আমরা আলটিমেট গ্লুকোজ এবং গ্লুকোজ পেতে পারি, দুই অণু গ্লুকোজ পেতে পারি। মুখের মধ্যে কার্বোহাইড্রেটের পরিপাক শেষ, মুখের মধ্যে সব রকমের পরিপাক শেষ, কারণ মুখে তো আর কিছু নেই। আমরা আগের দিন বলে রেখেছিলাম যে লালারস সিক্রেশনের পরিমাণ মোটামুটি 1200 থেকে 1500 ml ভ্যারি করছে তুমি কতবার খাচ্ছ। তুমি যদি খেতেই থাকো তাহলে অবশ্যই লালারসের পরিমাণ বেশি লাগবে, তুমি যদি বকতেই থাকো লালারসের পরিমাণ বেশি ক্ষরণ হবে। সুতরাং এটা বলা মুশকিল আছে যে কার ক্ষেত্রে কতটা লালারস করতে হবে। মোটামুটি 1200 থেকে 1500 ml লালারস করতে হবে। প্রতিটা হেভি মিলে মোটামুটি 500 করে লাগে। এক থালা ভাত খেলে 500 ml মতো লালারস লাগে। মুখের মধ্যে প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না, কারণ কোনো এনজাইম নেই। কিন্তু মুখের মধ্যে আমরা অ্যাটলিস্ট প্রোটিনকে খানিকক্ষণ রাখার চেষ্টা করব চেবানোর জন্য, কারণ সবচেয়ে বেশি পরিমাণে জীবাণু থাকার সম্ভাবনা প্রোটিনে। মাংস, ওখানেই সবচেয়ে বেশি জীবাণু থাকার সম্ভাবনা। তাহলে মুখের মধ্যে খানিকক্ষণ রেখে যদি মাংসকে আমরা চেবাতে পারি তাহলে জীবাণু মুক্ত করতে পারবো আর প্রোটিনকে টুকরো টুকরো করতে পারবো, ফলে বেশি করে এনজাইম লাগবে, সেই একই কথা। মুখের মধ্যে বলার মতো আর কিছু নাই। হ্যাঁ, মুখের মধ্যে পরিপাক ক্রিয়া মোটামুটি এইটুকুই, কারণ বাকিদের তো পরিপাক হয় না। সুতরাং কার্বোহাইড্রেট জাতীয় খাবারটি পরিপাক হলো। এবার যখন আমি খাবার নিলাম, সেই খাবারটা যখন মুখের মধ্যে চেবাচ্ছি তখন সেই খাবারটা লালারসের সঙ্গে মিশে দলা পাকালো যে তারপর যখন গিলে নিলাম, যেটা বেরিয়ে গেল মানে যেটা স্টোমাকের পথে গেল তার নাম বোলাস। বোলাস, তো বোলাস কি পরীক্ষায় কোশ্চেন আসবে? বোলাস কি বোঝা গেল? আমরা তিনটে জিনিস শুনবো, বোলাস, কাইন আর কাইলি। হ্যাঁ, তো প্রথমত এখান থেকে যেটা বেরিয়ে গেল সেটা হলো বোলাস। হ্যাঁ, এই বোলাস পাকস্থলীর পথে গেল। ঠিক আছে, পাকস্থলীর পথে এই বোলাস গেল। এবার পাকস্থলীতে কি পরিপাক হবে না হবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। ঠিক আছে, তো মুখগহ্বরে পরিপাক শেষ। আমরা খানিকটা মুছে দিই, হ্যাঁ, নাহলে তো বাকিটা লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো সুতরাং এখানে আমরা খানিকটা মুছলাম, সবটাই মুছতে পারি, কোনো অসুবিধা নেই, পরে মুছে দেবো। আচ্ছা, এরপর চলে এলাম আমরা স্টোমাকে। মুখের মধ্যে যে খাবারটার পরিপাক হচ্ছিল তার সঙ্গে লাইসোজাইম মিশেছিল। এবার লাইসোজাইম মিশে থাকার জন্য যখন তার পিএইচ লেভেল ছিল 7-এর নিচে, এখন পাকস্থলীতে পিএইচ লেভেল তৈরি করেছে 7-এর উপরে, সরি 7-এর নিচে, 0.9 থেকে 1.5 পর্যন্ত, মোটামুটি 2-এর নিচে। তাহলে সেক্ষেত্রে এই পিএইচ লেভেলটা ক্রিয়েট করছে এইচসিএল। তার মানে এইচসিএল এখানে যখন উপস্থিত আছে অলরেডি, তখন যখনই বোলাসটা এসে পড়লো পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে, তখন টায়ালিন এবং মল্টোজকে বললো নমস্কার বাবা, অনেক করেছো, আর করতে হবে না, কারণ পিএইচ লেভেল তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানকার যে পিএইচ লেভেল তাতে টায়ালিন বা মল্টেজ এরা কাজ করবে না। সুতরাং এদের কাজ শেষ হয়ে গেল। লাইসোজাইম পাকস্থলীতে নতুন করে আছে, আগেকার লাইসোজাইম শেষ হয়ে গেল, নতুন করে লাইসোজাইম আবার বেরোবে, আবার কাজ করতে শুরু করবে। এই তো গেল ইন্ট্রোডাকশন। কিসের কিসের পরিপাক হয়? প্রথমেই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক হয় না আমরা জানি, তবে সুক্রোজের হালকা কেস আছে এখানে। আমরা আগের দিনই বলে রেখেছিলাম সুক্রোজকে এইচসিএল ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করতে পারে। এটা কোনো পরিপাককারী উৎসেচক নয়, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা পারে। ব্যাস, কার্বোহাইড্রেটের পরিপাক বলতে এই ছাড়া আর কিছু হয় না। কার্বোহাইড্রেটের পরিপাক পাকস্থলীতে তেমন হয় না, সেই জন্য বেশিক্ষণ খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশিক্ষণ পাকস্থলীতে স্টে করে না। মোটামুটি যদি বলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকার সময়কাল, তাহলে পাকস্থলীতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা, প্রোটিন জাতীয় খাবারের মোটামুটি 4 ঘন্টা, ফ্যাট জাতীয় খাবারের মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। এই হলো স্টে হওয়ার টাইম। তুমি কোন ধরনের খাবার খাচ্ছ তার উপর ডিপেন্ড করছে তোমার খিদে কত তাড়াতাড়ি পাবে। মুড়ি খেয়েছো, ভাত খেয়েছো, তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পেট ফাঁকা, আবার খিদে পেয়ে গেছে। যদি প্রোটিন খেয়েছো, এক গাদা মাংস খেয়েছো, তো টাইম লাগবে, ঘন্টা চারেক এখন পেট ভর্তি থাকবে, খিদে পাবে না। আর তুমি যদি প্রোটিনের সঙ্গে বেশ ভালো রকম ফ্যাট খেয়ে এসছো, মোগলাই খেয়ে চলে এসছো সন্ধ্যাবেলায়, রাতের বেলা মাকে বললে মা আমি আর পারবো না, আমার আর একটুও খিদে নাই, কারণ মোগলাই যা টাকা সব ছিল। হ্যাঁ, মোগলাই যা টাকা ছিল বলতে প্রচুর ফ্যাট ছিল, সঙ্গে তো বুঝতেই পারছি প্রোটিনও ছিল হালকা হালকা।
হ্যাঁ, তো ওরা অনেকক্ষণ ধরে পেটকে পুরো জাম করে রেখে দেবে। হ্যাঁ, তা কেউ সেরা পরোটা খেয়েছে, সে 7 ঘন্টা বললো আমি আর খাবোই না। হ্যাঁ, তো সেই যে ধরো 9টার সময় ছেঁড়া পরোটা খেয়েছে, হ্যাঁ, অনেক জায়গায় পেটানি পরোটা, হ্যাঁ, অনেক অনেক নাম আছে, যাই হোক। হুম। তো আরো আরো খারাপ খারাপ নাম আছে, সেগুলো আর বললাম না। হ্যাঁ, তো এই পরোটা খেয়েছে ধরো 9টার সময়, দুপুরে 2টোর সময় বলছে আহা কোনো খিদে পাইনি। হ্যাঁ, মানে কি যে আছে পরোটায়, তো খিদেই 12টা বাজিয়ে দিয়েছে। মানে আছে, পেটে আছে এখনো, হ্যাঁ, ও বহুক্ষণ স্টে করছে ওকে হজম করানোর জন্য। যাকে বাদ দাও, বেশি বললাম নাই, চলে যায় প্রোটিনে। প্রথমত প্রোটিন ভঙ্গকারী উৎসেচক বলতে এখানে পেপসিন। কিন্তু পেপসিন তো পেপসিন হিসাবে বেরোয় না, পেপসিনোজেন হিসাবে বেরোয়। তাহলে পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করতে হয়। যে করে তার নামও HCl, অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। আমরা এনজাইম পড়ার সময় অ্যাক্টিভেটরের ব্যাপার স্যাপার পড়েছিলাম, সুতরাং আমরা জানি কিছু বিষয়, তাই তো নাকি? তাহলে পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট হলো। পেপসিন এখানকার প্রধান প্রধান প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, আতো নাই এমনিতেও। ঠিক আছে, অল্প পরিমাণে রেননিন বলে একজন আছে, আমরা আসছি। তাহলে পেপসিন এখানকার প্রধান প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম, যারা পেপসিনোজেন হিসাবে গঠিত হয়। ওকে, এবার কি করে? ওই ও আগেরটার মতোই এখানে না প্রোটিনের পুরোটা দেখিয়ে দেবো, যে আর কোথাও দেখাবো না। ঠিক আছে, বাকিটা ওই বলবো ওইখান থেকে ওই পর্যন্ত হয় এসব বলে কাটাবো। তো কি, প্রথমে ধরো প্রোটিন। আচ্ছা, প্রোটিন বলার সময় একটা জিনিস বলে রাখা ভালো, প্রোটিন তো বহু রকমের। মানে ডিমের প্রোটিন আলাদা, মাছের প্রোটিন আলাদা, মাংসের প্রোটিন আলাদা, সয়াবিনের প্রোটিন আলাদা, গমের প্রোটিন আলাদা, মাশরুমের প্রোটিন আলাদা, চালের প্রোটিন আলাদা, সব আলাদা আলাদা প্রোটিন, দুধের প্রোটিন আলাদা। তো এত তো প্রোটিন আমরা পড়াতে পারবো না এইভাবে ভাগ করে করে। সুতরাং আমাদের ওভারঅল প্রোটিন এর ডাইজেশন কিভাবে হয় তা আমাদের সিলেবাসে আছে। সেই জন্য আমরা ওভারঅল প্রোটিনের ডাইজেশন পড়াবো, এবং মিল্ক প্রোটিনটাকে একটু স্পেশাল করে দেওয়া থাকে, মিল্ক প্রোটিনটা আমরা বলবো। ওকে, দেখো, প্রোটিন প্রথম যদি ভাঙে তাহলে তৈরি হয় যেটা, সেটা হলো অ্যাসিড মেটাপ্রোটিন। অ্যাসিড মেটাপ্রোটিন, অ্যাসিড মেটাপ্রোটিন যখন ভাঙে তৈরি হয় প্রাইমারি প্রোটিওজ। আমরা ঠিক এর উল্টোটা পড়েছিলাম বায়োমলিকুলসে। তৈরি হয় সেকেন্ডারি প্রোটিওজ, সেখান থেকে তৈরি হয় পেপটোনস। পেপটোনস, সেখান থেকে পলিপেপটাইড, সেখান থেকে ডাইপেপটাইড। তোমার যদি আরো লেখার ইচ্ছা হয় তাহলে ট্রাই ডাই এরকম করে আস্তে আস্তে নেমে আসবে, আমার ইচ্ছা নাই। সুতরাং এখান থেকে পেপটাইড, পেপটাইডের আর একটা নাম হলো অ্যামিনো অ্যাসিড। এই হলো ওভারঅল প্রোটিনের ডাইজেশন। এবার কারা কারা করবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভদ্রলোক করবে। এখানে যেমন পেপসিন করবে, তো আমরা স্টেপ চেঞ্জ করব, তখন দেখবো ট্রিপসিন করছে। আবার স্টেপ চেঞ্জ করব, তখন দেখবো ইরিপসিন করছে। কিন্তু ওভারঅল এটা হলো বিষয়, যে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত নিয়ে যেতে হবে। আর বিভিন্ন জোন মিলে করবে। 3টে বন্ধু একটা কাজ করে, তো একজন বন্ধু একাই কেন সব কাজটা করবে? ভাগ করে করবে। কারণ ভাগই করা আছে, 3 জন 33.33% করে কাজটা করবে, আমি ধরে নিলাম। তাহলে এ 33.33% করে পরের জনকে দেবে, সে আবার বাকিটা করবে, তারপরের জন তার বাকিটা করবে। তাহলে একসঙ্গে কাজটা একজনের করার দরকার নেই। এবার যদি একজন ফাঁকি মারে, তাহলে পরের দুজনের কাজ বেশি হয়ে যাবে। এই হলো বিষয়বস্তু। আলটিমেট ভেঙে তাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে হবে, আর না করতে পারলে বেরিয়ে যাবে। কি আর করা যাবে, খাওয়াটাই বেকার হবে। তুমি এক গাদা মাংসকে বসে আছো, পরে পেয়েছো যে 1 কিলো মাংস খেয়ে চলে এসছো বিয়ে বাড়ি থেকে। কিন্তু বিয়ে বাড়ি থেকে 1 কিলো মাংস হজম হবে কেন? সে তো সব বাইরে চলে যাবে সকালবেলায়। বোঝা গেল? কারণ সবটা খেলে সবটা হজম হবে এমন কোনো গ্যারান্টি নাই। সেখানে হজম হওয়ার সম্ভাবনাই কম আছে। কারণ এত হজম করার উৎসেচক এখানে নেই। তাহলে তো তোমাকে বাইরে থেকে হজম করার ওষুধ দিতে হবে, সঙ্গে আরো যা যা এনভায়রনমেন্ট দরকার আছে সে সমস্ত ক্রিয়েট করে দিতে হবে। তাহলে যদি হজম করতে পারে তো পারতেও পারে, হ্যাঁ, নাহলে কিন্তু এত খেয়ে হজম করা মুশকিল আছে। বোঝা গেল? তাহলে এটা হলো ওভারঅল প্রোটিনের ডাইজেশন। এবার এখানে অবশ্যই যার নাম লিখবো বলার অপেক্ষা রাখে না, পেপসিন, পেপসিন, পেপসিন। এবার বলতে পারো তুমি, স্যার পাকস্থলীতে তাহলে কতক্ষণ হতে পারে, মানে কতটাও হতে পারে? পাকস্থলী তো আর আমার হাতে নাই, যে বললেন যে সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছি মুখের মধ্যে নিয়ে বসে থাকবো। পাকস্থলী তো নিজের মতো করে চলবে, তাহলে পাকস্থলীতে মোটামুটি কতটা হতে পারে? মোটামুটি পেপটন অব্দি চলে যেতে পারে।
এবার স্টে করাটাও বিভিন্ন রকম ভাবে হয়, মানে এমন নয় আজকে মাংস খেয়েছো খুব তাড়াতাড়ি হজম হয়ে গেছে, অথচ দেখা গেল আগের সপ্তাহে মাংস খেয়েছিলে, হজম করতে দম ছুটে গেছে। সেই তুমি সেই তুমি সেই একই মাংস খেয়েছো, সেই 4 পিসই দিয়েছিল মা, বেশিও দেয়নি কমও দেয়নি, সেই খাসির মাংসই দিয়েছিল, কিন্তু দেখা গেল দুদিন দু রকম হয়ে গেল। আগের দিনকে হজম হলো না, আজকে হজম হয়ে গেল। তাই না? হয়তো আমাদের তো বিয়ে বাড়িতে ভরপেট খেয়ে এসছো, হজম হয়ে গেছিল, কিন্তু পরের দিন ঘরে খেয়েছিল 4 পিস, তাতেই বদ হজম হয়ে গেল। তো সব দিন সমান যাবে না, সব দিন সমান ভাবে বডি ফিজিওলজি কাজ করবে না। সুতরাং এটা তুমি বলতে পারো না ঠিক কতটা পর্যন্ত ভাঙবে। ওভারঅল মোটামুটি বলতে পারি সেকেন্ডারি প্রোটিওজ অথবা পেপটোনস পর্যন্ত ও ভেঙে যেতে পারে। ঠিক আছে, এখানে আর কিছু বলার নাই পেপসিনকে নিয়ে, কারণ পেপসিন তো ভাঙে, এই ভেঙে চলবে। আচ্ছা, মিল্ক প্রোটিন, এখানকার স্পেশাল প্রোটিন হিসেবে মিল্ক প্রোটিনের নাম আসবে। দেখো ভালো করে শুনবে, মিল্ক প্রোটিনকে কেন স্পেশালি আনা হচ্ছে, কারণ যত রকমের প্রোটিন আছে না, তার মধ্যে মিল্ক প্রোটিনটাই বেশি ঝামেলার, বেশি হজম করাটা বেশি কষ্টকর। মাংসের প্রোটিনের থেকেও মিল্ক প্রোটিন হজম করা বেশি টাফ। অ্যাকচুয়ালি বিষয় হলো, মাছের প্রোটিন সবচেয়ে সহজ প্রোটিন, মাছকে হজম করা অত্যন্ত সহজ। সেই জন্য এমন কোন রোগ এর ক্ষেত্রে ডাক্তারবাবু মাছ খেতে বারণ করে দিয়েছে খুব রেয়ার, মানে কিছু রোগ আছে স্পেশালি, সেগুলো বাদ দিয়ে মাছ খেতে বারণ করেছে এমন রোগ খুব কম আছে। তোমাকে চারা মাছের ঝোল দিয়ে ভাত খেতে বলেছে এমন সব ডাক্তারবাবুই আছে, কিন্তু ডিম না, মাংস না, একদম না। হ্যাঁ, বাকি প্রোটিনকে না বলতে পারে, কিন্তু মাছের প্রোটিনকে না বলে দিয়েছে এমন রোগ কম। কারণ মাছের প্রোটিন অত্যন্ত মানে সহজ পাচ্ছ, খুব সহজে হজম হয়ে যায়। তুমি যদি বড় সে পাকা মাছ যাকে বলে সেরকম মাছ, বা যাদের ফ্যাটে ভর্তি আছে, হ্যাঁ, আর যদি আবার সেই প্যাঙ্গাস বা এই ধরনের মাছ হয় যাদের ফ্যাট আছে, সেগুলোর কেস আলাদা। আমরা আমরা নর্মালি রুই, কাতলা, মৃগেল এবং নর্মাল সাইজের কথা বলছি। যদি এইসব মাছ খাও, তুমি 1 কিলো মাছও একা খেয়ে বসে থাকলে পেট খারাপ হবে না, গ্যারান্টি, কিছু হবে না। তুমি যদি একটা মিনিমাম মোটামুটি সাইজে 500-600 ওজনের মাছ, তুমি এরকম 1 কিলো মাছ একাই খেয়ে নিচ্ছ, ভাজা খেয়ে নিচ্ছ, আর কিছু না। টক খেয়ে এলে তো হবে না, মানে মাছ, আমরা মাছ খাওয়ার কথা বলেছি, টক খাওয়ার কথা বলিনি। মানে দেখা গেল 1 কিলো টকের মাছ তুমি খেয়ে নিচ্ছ, তেঁতুল দিয়ে টক করেছিল, 1 কিলো মেরে দিয়েছো, তাহলে তো বদহজম হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আমরা বলতে চাইছি মাছ। হ্যাঁ, তারপর জেনারেলি ভাজার কথাই বলছি। কি মাছ ভাজার গল্প হচ্ছে মনে হচ্ছে? চলো, আমরা বলতে চাইছি যে কোনো প্রোটিন আমরা খাবো, তা হজম করা তুলনামূলক টাফ আছে কার্বোহাইড্রেটের থেকে, আর ফ্যাটে তো আরো টাফ। ঠিক আছে। আচ্ছা, মিল্ক প্রোটিন মোটামুটি বেশি ঝামেলার প্রোটিন। হ্যাঁ, সেই জন্য মিল্ক প্রোটিনের ডাইজেশন আমাদের স্পেশাল করে একটু দেখে নিই। দেখো, মিল্ক প্রোটিন যে নামে পরিচিত তার নাম হলো কেসিনোজেন। কেসিনোজেন, ঠিক আছে। এই কেসিনোজেনকে কেসিনে কনভার্ট করে যে করে, তার নাম রেননিন। ভালো করে নামটা দেখবে, দুবার এন আছে, ভালো করে নামটা মাথায় রাখবে। কারণ রেননিন আর রেনিন দুইজন ভদ্রলোক আলাদা, বোঝা গেল? রেনিন আর রেননিন দুইজন ভদ্রলোক আলাদা, সুতরাং এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে রাখবে। আচ্ছা, দুঃখের বিষয় কি, সেটা হলো মানুষের ক্ষেত্রে রেননিন খুব একটা কাজ করে না। একদমই ছোটবেলায় যখন নিউ বর্ন বেবি, তখন রেননিন অল্প পরিমাণে ক্ষরিত হলেও বড় বয়সে একটু পরেই, বেশি বড় হতে হবে না, আমরা বলেছি নিউ বর্ন বেবি, তাদের ক্ষেত্রে রেননিন একটু আধটু কাজ করলেও এর পরের দিকে সে আর রেননিন আমাদের শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ক্ষরিত হয় না। অন্যান্য প্রাণীদের হয়, মানে গরু, ছাগল, মোষ এদের হয়, সেজন্য আনলিমিটেড দুধ খেয়ে নিয়েও হজম করে নিতে পারবে, কিছু করবে না। কিন্তু বাচ্চাটা যদি বেশি খেয়ে ফেলে, মায়ের ধরো খেয়ালই নাই, সিরিয়াল দেখছো, হ্যাঁ, বাচ্চাকে ফিডিং করাতে দিয়ে সিরিয়াল দেখছে, আর বাচ্চা তো যতক্ষণ, ও তো জানে না, ও তো সেই জ্ঞান নাই, ও যতক্ষণ পেরেছে টেনে গেছে, দিয়ে পুরো ওভারলোড হয়ে গেছে। ওকে, যে দেখা গেল খানিকক্ষণ পর দই তুলে দিল, বুঝবে, খানিকক্ষণ পর দই তুলে দিল মানে বমি করেছে, গোদা বাংলায় আমরা বলি দই তুলেছে, বমি করেছে। দেখো, লোকে দুধ খেয়ে হজম করতে পারে না, কিন্তু রসগোল্লা দাও 10টা, টপাটপ মেরে দেবে, একদম হজম হয়ে যাবে। দই দাও এক এক হাঁড়ি, খেয়ে নেবে, কিছু অসুবিধা নাই তার। ছানা দাও, খেয়ে নেবে, হজম করে নেবে। কিন্তু 1 কাপ দুধ দাও, বললাম না, মানে মানে লুজ মোশন হয়ে যাবে। আমি অন্য ভাষা ইউজ করতে চাইছিলাম, কিন্তু সেটা ইউজ করাটা ঠিক হবে না, তাই আমরা বললাম না।
আহ ব্যাপারটা কি, বিষয়টা কি? মিল্ক খেয়ে হজম করতে পারছে না, মিল্ক প্রোডাক্ট কে হজম করতে পারে, কারণ ভাঙা আছে তো। দেখো, এই কেসিন এই কেসিন দুধের মধ্যেই অবস্থিত ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্যালসিয়াম প্যারাকেসিনেট তৈরি করে। ক্যালসিয়াম প্যারাকেসিনেট কি? সেটা হলো ছানার রাসায়নিক নাম। ছানাকে রাসায়নিক ভাবে ক্যালসিয়াম প্যারাকেসিনেট বলা হয়। তাহলে হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম প্যারাকেসিনেট, ঠিক আছে, ক্যালসিয়াম প্যারাকেসিনেট ছানা। দেখো বাচ্চাটা যেটা তুলেছে না, দই না, ছানা তুলেছে, দই তোলেনি, ছানা তুলেছে। বুঝতে পারলে? এবার বিষয় হলো, এই যে ধরো আমরা বিভিন্ন রকমের খাবার খাওয়ার পর আমরা ধরো দই খেলাম, ভোজ বাড়িতেও দেয়, শেষ পাতে দই দেয়। দইটা কিন্তু হজম করার জন্য চালু হয়েছিল, বুঝলে তো? মানে দইটা অ্যাকচুয়ালি খাবার শেষ পাতে অন্য টাইমে খেতে পারতাম না, দই ভাতের সঙ্গে তার শেষ মেনুতে দই রেখে দিয়েছে। এখন তো আইসক্রিমের ফ্যাশন হয়ে গেছে, নাহলে ওটা দই দিয়ে রিপ্লেস হয়েছে আর কি। হ্যাঁ, তো দই রেখে দিয়েছে ধরো গ্রীষ্মকালে। তো দইটা কি করবে, একটু নিজে একটা টেস্টি খাবার, অনেকের না লাগতে পারে। দু নম্বর বিষয় হলো ও হজম করতে সাহায্য করবে, কারণ ওতে অনেক রকমের উপকারী ব্যাকটেরিয়া আছে, তারা হেল্প করবে। দু নম্বর হলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করবে, টক দই, নট মিষ্টি দই। হ্যাঁ, টক দই, অবশ্যই টক দই। মানে হালকা মিষ্টি হতে পারে, কিন্তু সেই একদম সেই কৃষ্ণনগরের মিষ্টি মিষ্টি দই, লাল দই, ওই দইয়ের কথা বলা হয়নি। তো এখানে কি করতে পারে তারা, অ্যাকচুয়ালি যেটা করতে পারে সেটা হলো যে এখানকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, ফলে পাকস্থলীতে সেই পরিপাকটা ঠিকঠাক ভাবে হবে। তাহলে আমরা বলতে চাইলাম, যেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে দুধকে হজম করতে পারছে না প্রচুর লোক, কিন্তু দুধের প্রোডাক্ট মানে মিল্ক প্রোডাক্ট কে হজম করে নিচ্ছে প্রায় সব লোক। সুতরাং ভেঙে দিলে, অর্থাৎ ভেঙে দিচ্ছি, যখন ছানা খাচ্ছে শুধু ছানা তো ভাঙাই আছে, তাহলে এই কাজগুলো কিছু করতেই হলো না রেননিনকে, বা এর দায়িত্ব মেনলি পেপসিনের, পেপসিন করে। হ্যাঁ, আমরা বললাম না যে আমাদের কাছে নাই রেননিন, সেই জন্য এই কাজটি দায়িত্ব দিয়েছে পেপসিনকে, একাই করবে সব। হ্যাঁ, বোঝো পেপসিন একা কাজ করছে, তুমি যদি সব রকমের প্রোটিন খেয়ে বসে থাকো একসঙ্গে, তাহলে পারবে কি করে বেচারা? তাই না? তোর তো একটা লিমিট আছে, কত কাজ করবে একসঙ্গে? তুমি দুধও খেয়েছো, ডিমও খেয়েছো, মাছ খেয়েছো, মাংস খেয়ে বসে আছো, সব একসঙ্গে খেয়ে নিয়েছো। আচ্ছা, তোমরা জানো নিশ্চয়ই মাংস দুধ, ডিম দুধ, মাছ দুধ, এগুলোকে একসঙ্গে খেতে বারণ করে। কেন করে? এই যে ঝামেলা আছে, একজনই কাজ করবে, তুমি যদি সবাইকে ঢুকিয়ে দাও পেটের মধ্যে, তো সবাই একসঙ্গে কাজ করবে কি করে? সেই জন্য একে অপরের সঙ্গে রিয়াকশন করে যেতে পারে, অম্বল হয়ে যেতে পারে। সেই জন্য বারণ করা হয় যেগুলোকে একসঙ্গে খেতে নাই। মিল্ক প্রোটিন এমনি খুব ঝামেলার বিষয়, ওকে আলাদা করেই খেতে হয়, ওর খাওয়ার আগে পরে কিছু খেতে নাই, যতক্ষণ না ও হজম হয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার বিষয় হলো, পাকস্থলীতে যখন আছি তখন আমরা একটু টুকটাক হালকা গল্প করে নেবো। সেটা কি? আমরা বিভিন্ন রকমের হজমের জিনিসপত্র খাই, সেটা একদম র্যান্টাক, কিস্টাক, জেনটাক, ফেমটাক থেকে আরম্ভ করে প্যান 40, প্যান ডি, ডিএসআর, বিভিন্ন রকমের ডিএসআর আছে, সেগুলো খেতে পারি আমরা। খেতে পারি তোমার জেলোসিল, ডাইজিন, এসব খেতে পারি, ইনোপেফিস খেতে পারি, অথবা স্প্রাইট, 7 আপ খেতে পারি। আমরা এত কিছু খাই, বলছি আমরা এত কিছু খাই হজমের জন্য, কিন্তু কখন কখন কোনটাকে খেতে হবে? যখন যা ইচ্ছা খেয়ে নিলে বিপদ হয়ে যাবে। মানে মানে কাজ তো হবেই না, বরং উল্টো জিনিস হয়ে যাবে। তাহলে কখন কোনটা খাওয়া উচিত, এনভায়রনমেন্ট বলে দেবে, তুমি নিজেই বুঝতে পারবে কখন কোনটা খাওয়া উচিত। সকালবেলা খালি পেট, তুমি বলো না সকালবেলা খালি পেট, মোটামুটি 11টার সময় খেয়েছিল, 7টার সময় উঠেছো, 8 ঘন্টার একটা গ্যাপ আছে, পেট তো এমনি অ্যাসিডিক, পেটের এনভায়রনমেন্ট এমনি অ্যাসিডিক হয়ে বসে আছে। খালি পেটে জল, ভরা পেটে ফল, কথাতেই আছে। তাহলে সকালবেলা উঠে আগে 1 গ্লাস 2 গ্লাস জল মেরে দাও, কি হলো, অ্যাসিডিক এনভায়রনমেন্টটা উঠে চলে এলো, মানে নিউট্রালে চলে এলো, জল ঢেলে দিয়েছো। কত আর এইচসিএল আছে, যখন 2 গ্লাস জল, 1 গ্লাস জল দিয়ে দিলে না, অমনি অটোমেটিক 7-এর কাছাকাছি বুঝে চলে এলো। আমাদের অভ্যাস কি আছে, কিছু খাবো না, সকালবেলা দুটো বিস্কুট আর 1 কাপ চা মেরে দিলাম, আর সঙ্গে যদি দুধ চা হয়, তা তো বলার অপেক্ষা রাখে না, দারুণ একটা ব্যাপার হয়ে গেল সকালবেলাতেই। হ্যাঁ, অম্বলের পুরো পরিবেশ তৈরি করে ফেললাম সকালবেলাতেই। হ্যাঁ, তো চা খাও, বিস্কিট খাও, কোনো অসুবিধা নেই, সকালবেলা তার আগে 1 গ্লাস জল মেরে দাও, তাহলে কিন্তু ব্যাপারটা একটা নিউট্রাল স্টেজ চলে এলো। প্রথম কথা, যত ডাক্তারবাবু গ্যাসের ওষুধ লেখে, হিস্টাক, রেন্টাক, ফেমপ্রাজেন্টাক থেকে আরম্ভ করে এই প্যান্ডি, প্যান্টাসিড, প্যান 40 যা লেখে, সব সকালে খালি পেটে। এই ওষুধগুলোর কাজ আলাদা। এই ওষুধগুলো তোমার সারাদিনের পেটের এনভায়রনমেন্টকে ক্রিয়েট করবে, যাতে পরিপাক ভালো হয়। সেই জন্য তুমি জানো আজকে বিয়ে বাড়ি আছে, সকালবেলা উঠি একটা প্যান 40 মেরে রেখে দিলে, প্রিপারেশন, আগাম প্রস্তুতি। কারণ
কারণ সারাদিন ধরে অনেক কিছু হবে, তাই না? পেট, পেটকে অনেক ঝামেলা সহ্য করতে হবে। আর সেই জন্য আগে থেকে ওটা মেরে রেখে দিলাম। বোঝা গেল? ওটা তোমাকে প্রোটেকশন দেবে। তার মানে ওখানে পরিবেশটা তৈরি করা থাকলো, ওই পরিবেশে ও ব্যাপারটাকে সামলাবে এর পরবর্তী অংশে। এইবার তুমি যদি সকালবেলা উঠে একবার ভেবে দেখো, তুমি সকালবেলা উঠে স্প্রাইট ছিল আর চুপটুপ করে লুকিয়ে ফ্রিজ থেকে বার করে স্প্রাইটটা মেরে দিয়েছো, কি হবে? অ্যাসিডের উপর অ্যাসিড ঢেলে দিলে তুমি আবার। হ্যাঁ, স্প্রাইট, 7 আপ এগুলো সবই প্রেসারাইজড কার্বন ডাই অক্সাইড। তার মানে এমনি এরা অ্যাসিডিক। তাহলে তুমি অ্যাসিড হয়েই আছে, সকালবেলা উঠে লুকিয়ে লুকিয়ে তুমি খানিকটা বলে স্প্রাইট, স্প্রাইট আমার খুব পছন্দ, খেয়ে নিয়ে একটু খানিকটা। তো বাজে করলে তুমি ব্যাপারটা। আচ্ছা, নেক্সট, ভরপেট খেয়ে এসছো, এখন ভাবছো এই রে যা বেশি হয়ে গেল, তাহলে একটা প্যান ফর্টি মেরেই দিই এখন। না, আর মেরে কাজ নাই। ঠিক আছে, কারণ এখন আর ওটা খাওয়ার সময় নয়। এখন জেলোসিল খাও, এখন ডাইজিন খাও, সেটা খাওয়ার সময় এখন। ভরা পেটে আর ওইগুলোর কাজ নাই। বোঝা গেল? আচ্ছা, মাংস খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি, মানে প্রোটিন অথবা ফ্যাট খাচ্ছি, এর সঙ্গে সম্পর্ক আছে অবশ্যই প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড। কি করবে? HCl যে পরিবেশটা তৈরি করতে পারছিল না, সেই পরিবেশটা তৈরি করে দেবে প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড। তবে মাজা বা ফ্রুটি খেলে হবে না, ঠিক আছে? এখানে অবশ্যই খেতে হবে প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড, মানে স্প্রাইট, 7 আপ, পেপসি বা কোক, এইসব খেতে হবে যেখানে আছে। কি করবে? HCl এর মতো করে ও পরিবেশটাকে তৈরি করে নেবে, ফলে তোমার পরিপাকের ক্ষেত্রে সাহায্য করবে, অবভিয়াসলি পরিপাকের ক্ষেত্রে সাহায্য করবে। যদি এই ধরনের রিচ কোনো খাবার খাচ্ছি, তাতে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস তোমাকে বড় হেল্প করবে। কিন্তু বিশেষ দ্রষ্টব্য, কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, আমাদের অনেক ক্ষতি করবে, আমাদের হাড়ের ডিমিনারেলাইজেশন করাবে, মানে হাড় থেকে ক্যালসিয়াম খুলে বাদ দিয়ে দেবে। তো দীর্ঘদিন যদি কোল্ড ড্রিঙ্কস খেতে অভ্যস্ত থাকি, তাহলে হাড় প্রচন্ড ভাবে দুর্বল হয়ে যাবে, টুক করে পড়বে আর ফুট করে ভেঙে যাবে হাড়টা। ঠিক আছে? সুতরাং এটা তো একটা কারণ হলো, এছাড়া অনেক অনেক কারণ ঘটায় এই কোল্ড ড্রিঙ্কস গুলো। সুতরাং আমি ইনসিস্ট করছি না খাওয়ার জন্য, আমরা পরিপাকটা বোঝার চেষ্টা করছি যে কখন কোনটা খেলে হতে পারে। এরপর খেয়ে দিয়ে এসছো, জেলো খাওনি, নিজের ওপর কনফিডেন্স ছিল, লোহার লিভার ভেবেছিল নিজেকে, আর লোহার পাকস্থলী ভেবেছিলে, যে সেই ভেবে আসতে মানে একদম গলা অব্দি মেরে দিয়েছো। দিয়ে খানিক পরে, 2 ঘন্টা পরে বুঝতে পেরেছো না, আজকে হলো না, আজকে অ্যাসিডিটি হয়ে গেছে। কারণ সেই মানে সেই অ্যাডের মতো আর কি, চুয়া ঢেকুর টক টক, টক টক ঢেকুর উঠছে, চুয়া ঢেকুর উঠছে, হ্যাঁ, তখন ইনোপেপটিজ, তখন কি করতে হবে? কন্ডিশনটাকে একটু বেশি কন্ডিশন আনতে হবে। ও বেশি অ্যাসিড হয়ে গেছে, বুঝলে, অম্বল হয়েছে, না আমরা অ্যাসিডিটি বলছি বাংলায়, মানে একটু বেশি অ্যাসিডিক হয়ে গেছে। এখন আপাতত তোমাকে কিছু বেসিক কম্পোনেন্টস ওখানে ঢালতে হবে, ইনোপেপটিজ সেই কাজটি করবে না। সাবান জল খেয়ে নিলে হবে না, জলকে অন্য কাজে ব্যবহার করা হয়, জানো কখন? ধরো কাউরি কোলোনোস্কোপি করাবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করিনি কারণ কত বকবো। হ্যাঁ, ধরো কোলোনোস্কোপি করাবে, কোলন তো আগের দিন পড়েছি আমরা, এলিমেন্টারি ক্যানালের শেষ জায়গা, মলাশয়ের আগে আছে, না, মলাশয়ের আগে আছে কোলন। এবার ধরো কোলোনোস্কোপি করাবে কাউকে, হ্যাঁ, তার মানে অ্যানাস দিয়ে একটা ক্যামেরা এবং নল ঢোকাবে, বুঝতেই পারছো। এইবার কতটা যন্ত্রণাদায়ক হবে সেটা তো পরের কথা। তার আগের কথা হলো যে বিষয়টিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার একটা ব্যাপার রয়েছে, মানে ছবি ওটা তো দূরের কথা, বরং আরো ইনফেকশন হয়ে যাবে বেশি। কারণ ওই নলটি ঢোকা থেকে কেটে ছিনে যাবে এখানে ওখানে, আর ওই যদি পটি থাকে তাহলে তো বুঝতেই পারছো ইনফেকশনে একবারে যা তা ব্যাপার হয়ে যাবে। সেই জন্য তাকে একদিন আগে থেকে খাবার দাবার তো বন্ধ করে দিয়েছে, প্রথম কথা। আরেকটি কাজ করতে পারে, সেটা হলো সাবান জল ওই পিছন দিয়ে ঢুকিয়ে দেয় দেওয়া নলে করে, হ্যাঁ, এটা করে দেওয়া হয়, তাহলে কি হবে? গোটা জিনিসটা না পুরো বেরিয়ে আসবে, খানিকক্ষণ পর গোটা জিনিসটা পটির মতো করে বেরিয়ে চলে আসবে, তো কোলনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কোলোনোস্কোপি করা হয়, ঠিক আছে? তো এগুলো করা হয়, এগুলো আমি না গল্প কথা বলছি, শুনতে হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু এগুলো করা হয়, এগুলোই করা হয় বাস্তবে। বাদ দাও, অনেক হলো। তাহলে আমরা বলছি কোনটা কখন খাবো, তা আমরা শুনে নিলাম। হ্যাঁ, তাহলে আজ থেকে আমরা খাওয়ার আগে 5বার ভেবে নেবো যে ঠিক এই খাবার হজম করার জন্য যে সমস্ত উপাদানগুলো আমরা খেতে চলেছি, তাদেরকে ঠিক কখন খাবো। ঠিক আছে? আচ্ছা, যে সমস্ত খাবারগুলো খেতে গিয়ে, মানে যে সমস্ত ফলগুলো, মানে সেটা আম হতে পারে, আহ সেটা কলা হতে পারে, কাঁঠাল হতে পারে, এই সমস্ত ফল খেতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, মুখে যেন ঘা না হয়ে যায় আমার, না?
এদের আঠা খুব খতরনাক না, পেঁপে, এদের আঠা খুব খতরনাক। মানে অ্যাকচুয়ালি এদের প্রোটিন ডাইজেস্টিং ক্ষমতা আছে এই আঠাগুলোর। হ্যাঁ, সুতরাং এই আঠাগুলো মুখে না, আম খেতে গেছো দিয়ে দেখা গেলো যে গ্রীষ্মকালে মুখের চারিপাশে সব ঘা হয়ে বসে আছে, তুমি গোটা গোটা আম পেয়েছো আর গাছ থেকে পেরে খেতে গেছো, না ধুয়ে ভালো করে, সেই আঠা লেগে ঘা হয়ে গেল, কারণ এগুলো প্রোটিন ডাইজেস্টিং এদের প্রপার্টি আছে। সুতরাং তোমার এখানকার সেলের যে প্রোটিনটা ডাইজেস্ট করে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে, তার মানে ঘা হয়ে গেছে, সোজা কথা। তাহলে আমরা খাবার খাওয়ার পর যদি প্রোটিন জাতীয় খাবার খেয়েছি, তারপর যদি কাঁচা পেঁপে খেয়েছি, তো ভালো কাজ হবে। কারণ প্যাপাইন আছে, প্যাপাইন প্রোটিন ডাইজেস্টিং এনজাইম হিসেবে কাজ করবে। সুতরাং প্যাপাইন এখানে তোমাকে পরিপাকে হেল্প করে দেবে। ওকে। এরপর একটা কথা, যে তুমি পেট ভরে ভাত খেয়েছো, শাক ভাত পোস্ত দিয়ে, ব্যাস শাক ভাত খেয়েছো, কিন্তু এত পর্যন্ত হয়ে গেছে, দিয়ে তুমি ভাবছো আমি এবার একটু পেপসি খেয়ে নিই, কোনো লাভ নেই। কারণ একে হজম করতে কোনো সাহায্য করবে না পেপসি বা 7 আপ। বোঝা গেল? আমরা আগেও বলেছি প্রোটিন এবং ফ্যাটকে হজম করতে সাহায্য করবে। সুতরাং পাকস্থলীর এই সেল কোথায় গেল বা এলো, তাতে ভাতের কিছু এসে যায় না। এবং ভাত খেয়ে তুমি ভাবছো যদি আমি একটু হজম করে নেবো, একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, তাহলে ভাতের হজমে করতে পারবে না। বোঝা গেল? তাহলে প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেলে কোনো লাভ হতে পারে, বাকি ক্ষেত্রে নয়। ফ্যাট, পাকস্থলীতে ফ্যাটের পরিপাক খুব সহজ। ফ্যাটের পরিপাক এটা বলে রাখলাম, বারবার লিখবো না, বুঝলাম। ফ্যাটের পরিপাক যদি বলি আমরা পাকস্থলীতে, তাহলে কি হবে, একটু বড় করে লিখতে হবে, কারণ নাহলে ফ্যাটের পরিপাক এক লাইনে শেষ হয়ে যাবে। ঠিক আছে? মানে ফ্যাটকে ভেঙে আমি যদি ফ্যাটের পরিপাক লিখি, তাহলে লিখবো ফ্যাট, ফ্যাটকে ভাঙলো, দিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হলো, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ব্যাস হয়ে গেল ফ্যাটের পরিপাক। ভাল লাগবে? ফ্যাট তো জন্য আসে না। কে কাজ করবে? যে কাজ করবে তার নাম গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। আচ্ছা, ফ্যাট ভঙ্গকারী ওয়ান অ্যান্ড অনলি এনজাইমের নাম লাইপেজ। ঠিক আছে, এস্টারেজ আছে, খুব কম মাত্রায় কাজ করে, বাকি সব কাজের দায়িত্ব প্রায় লাইপেজের, একজনই কাজ করে। সেজন্য ফ্যাট একটু সামলে খেতে হয়, ওকে বেশি বাড়াবাড়ি করে খেলে না, হজম করতে পারবে না, একজনই আছে ভাঙার জন্য, হজম করার জন্য। ঠিক আছে, এবার সেই মন্ত্রের মতো, যদি গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, মানে গ্যাস্ট্রিক লাইপেজ পাকস্থলীতে কাজ করছে, তাহলে যখন ইন্টেস্টাইন থেকে বেরোবে তাহলে ইন্টেস্টিনাল লাইপেজ, আর যখন প্যানক্রিয়াস থেকে বেরোবে প্যানক্রিয়াটিক লাইপেজ। একই মন্ত্র। বোঝা গেল? যেখান থেকে বেরোবে তার লাইপেজ। সব জায়গা থেকে বেরোয় না তাই বলে তুমি আবার যেন বাইলে গিয়ে আবার লাইপেজ বার করে দিও না, তাহলে মুশকিল হয়ে যাবে। কারণ বাইল জুসে কোনো এনজাইমই নাই। আমরা আসছি পরে। এই হলো সহজ। এবার যদি বলো স্যার একটু বড় করে একটু লেন্দি করে দেখান, কারণ আমাকে পরীক্ষা দিয়েছে যে পাকস্থলীতে বিভিন্ন খাদ্য উপাদানের পরিপাক্রিয়া বর্ণনা করো, তাহলে ফ্যাটটা স্যার এক লাইনে লিখে ছেড়ে দেবো, কেমন কেমন লাগছে? একটু বড় করো আর কি, টেনে। ট্রাইগ্লিসারাইড দিয়ে ভেঙে হলো ডাইগ্লিসারাইড প্লাস এক অণু ফ্যাটি অ্যাসিড। বোঝা গেল? শুধু বড় করা হচ্ছে আর কিছু না। আবার এখানে এসে ডাইগ্লিসারাইড কে ভাঙবো, দিয়ে তাকে এসে মনোগ্লিসারাইড করব, আর লিখতে পারছি না, প্লাস ফ্যাটি অ্যাসিড। এখানে আবার মনোগ্লিসারাইড কে আনবো, দিয়ে তাকে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করবো, ফ্যাটি অ্যাসিড লেখাই আছে। মানে এক লাইনে লিখছিলাম, তখন 3 লাইনে লিখবো, ব্যাস। টেনে বড় করা আর কিছু না, জায়গাটাকে বাড়ালাম পরীক্ষায় লেখার জন্য, অন্য কোনো কাজ হলো না। ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল করলেও তুমি একই কাজ করতে। কিন্তু অনেক সময় কি হয়, যে লেখার ক্ষেত্রে যদি বেশি না লিখি, তখন মনে হতে পারে যে 3 নম্বরে ঠিক হলো, মনে হচ্ছে একটু কম কম হয়ে গেল, তখন একটু নিজের মনে একটু তুত করে আর কি। তখনকার জন্য এগুলো ঠিক আছে, হ্যাঁ, তোমার প্রয়োজন অনুপাতে তুমি একটু বাড়িয়ে দিতে পারো। ব্যাস এইটুকুই শুধু বলার রয়েছে এই জায়গাতে। ওকে। আর পাকস্থলীতে পরিপাক্রিয়ার কিছু নেই। বাকি এর পরের স্টেপ, মানে স্মল ইন্টেস্টাইন, আমাদের পরিপাকের লাস্ট জায়গা না, স্মল ইন্টেস্টাইন। দেখো একবার তাকিয়ে স্মল ইন্টেস্টাইনে কিসে কিসে পরিপাক হয়, দেখো সবার নাম লেখা আছে, কার্বোহাইড্রেটেরও নাম লেখা আছে, প্রোটিনেরও নাম লেখা আছে, ফ্যাটেরও লেখা আছে, নিউক্লিক অ্যাসিডও লেখা আছে। এবার তোমাকে আগের দিনের পড়া থেকে একটু মনে করে বলো, দুটো জুস হলো, এখনো 3টে জুস বাকি আছে, আর এই 3টে জুসই পড়ে স্মল ইন্টেস্টাইনে। তার মধ্যে ডিওডিনামের দুটো জুস ডাইরেক্টলি পড়ে, একটা বাইল বা পিত্তরস, একটা প্যানক্রিয়াটিক জুস, দুটো এসে পড়ে। আর একটা জুস যেটা জেজুনাম থেকে সিক্রেশন হয়, সেটা হলো আমাদের ইন্টেস্টিনাল জুস, যেটা জেজুনামে ডাইরেক্টলি সিক্রেশন হয় এবং সেখানে পরিপাক করে। ঠিক আছে? তাহলে এই পরিপাকের বিষয়গুলো আমাকে জানতে হবে,
বুঝতে গেলে আমাকে আগে অবশ্যই সিস্টেম সম্পর্কে জানতে হবে। কেউ যদি সিস্টেম পরীক্ষায় পড়বে না বলে না পড়ে সেখানে পড়তে শুরু করে দেয়, তো তার পক্ষে বোঝাটা হবে না। বুঝতেই পারছো, আমরা দুদিন এমনি নষ্ট করিনি, আমরা দুটো দুটো দিন এমনি নষ্ট করিনি। কারণ সেই দুটো দিন নষ্ট না করলে আজকে এত সহজে বুঝতে পারতাম না কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, গোটা পরিপাক একদিনে হয়ে যাচ্ছে। হয়ে গেল, দেখো বুঝলাম। এবং আমরা চলে এলাম তারপরে স্টেপ ইন্টেস্টাইনে। এবার ইন্টেস্টাইনে প্রথমে দেখো কে কে সিক্রেশন হচ্ছে একবার দেখে নিই। প্রথমে বাইল সিক্রেশন হচ্ছিল। বাইলের কোনো এখানে এনজাইমেটিক রিয়াকশন কিছু নাই, বাইলকে আমরা শেষে আনছি, পরে আনছি, অসুবিধা নেই। আমরা প্যানক্রিয়াসের কাজটাকে দেখে নিই। হ্যাঁ, প্যানক্রিয়াস। দেখো প্যানক্রিয়াস থেকে যদি কার্বোহাইড্রেটের কথা বলো, দেখো কেমন হয়ে যাবে, দেখো এখনই কার্বোহাইড্রেটের কথা বলো, তাহলে কার্বোহাইড্রেটের সেই লাইন, সেই বড় লাইন যেটা প্রথমে লিখেছিলাম। হ্যাঁ, মনে পড়ছে তো? অ্যাক্রোডেক্সট্রিনে ওই এক্সোডেক্সট্রিন, আলফা লিমিট ডেক্সট্রিনের। এবার মুখে তো কিছুটা করেছে, ওখানে একটা বিষয় ছিল যে ওখানে কিন্তু বয়েলড ছিল, আর এখানে কিন্তু আনবয়েলড। তার মানে সমস্ত ধরনের কার্বোহাইড্রেট বা স্টার্চের পরিপাক এখানে হয়ে যাবে, বয়েলড বা আনবয়েলড স্টার্চ কিছু এসে যায় না, সবকিছুর পরিপাক এখানে হবে। মানে তুমি আপেল শসা বা গাজর খেয়েছিলে চিবিয়ে, তার পরিপাক ওখানে হয়নি, কিন্তু এখানে একবার হবে। বোঝা গেল? যে করতে পারে তার নাম হলো কি, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। কারণ আমরা প্যানক্রিয়েটিক জুসের অ্যাকচুয়ালি ইয়ে পড়াচ্ছি, তাহলে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। যদি ইন্টেস্টাইনের হিসাবে করি, তাহলে এখানে ইন্টেস্টিনাল অ্যামাইলেজও লিখতে পারি, যা বলবে যদি বলো। আমরা লিখে দিচ্ছি ডাইরেক্ট যে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। কেন কি বলছি বুঝতে পারছো তো? তুমি যদি বলো যে স্যার জুস হিসাবে আমাকে দেখান, তাহলে জুস হিসাবে দেখাতে হবে। জুস হিসাবে একবার কার্বোহাইড্রেট দেখাবো, একবার প্রোটিন দেখাবো, একবার ফ্যাট দেখাবো। আর যদি বলেন যে প্লেস হিসাবে দেখান, তাহলে একবারই দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। কারণ জায়গাটা স্মল ইন্টেস্টাইন, তাহলে সকলে মিলে কাজ করবে, এমন নয় যে ভাগ করা করা আছে। হ্যাঁ, সকলে মিলে কিন্তু এখানে কাজটা করবে স্মল ইন্টেস্টাইনে, আর সেটা ইন্টেস্টিনাল অ্যামাইলেজ হোক বা প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ হোক। কিন্তু একটা বিষয় এখানে বলার রয়েছে, সেটা হলো আগের অ্যামাইলেজটা কাজ করছিল একটা মৃদু অ্যাসিডিক কন্ডিশনে, এখন কিন্তু কন্ডিশন 8.2 থেকে 8.6, মানে বেসিক কন্ডিশনে চলে গেছে। সেম এনজাইম কাজ করছে, একটা বেসিক কন্ডিশনে কাজ করছে। এটা অবশ্যই বোঝার মতো বিষয় রয়েছে, বলার মতো বিষয় রয়েছে। বুঝতে পারলে? দেখো সেই স্যালিভারি অ্যামাইলেজ 7-এর নিচে কাজ করছিল, কিন্তু বাকি দুটো অ্যামাইলেজ তারা এই পরিবেশে কাজ করছে। আমরা বলেছিলাম অপটিমাম পিএইচ। সেই জন্য বারবার বলছি যে প্রত্যেকটা উৎসেচকের কার্যকারিতা, কাজ করার ক্ষমতা কিন্তু আলাদা আলাদা রকমের আছে। ঠিক আছে, এটা রয়েছে কার্বোহাইড্রেটের পরিপাক। যদি বলো যে স্যার প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ হিসেবে আপনি বলুন, তাহলে আর বলার কিছু নাই। কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন, যদি বলেন যে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ হিসেবে বলুন আর কি হয়, আর কি তেমন কিছু হয় না। কিন্তু যদি বলো স্যার ইন্টেস্টিনাল অ্যামাইলেজ হিসেবে বলুন, তাহলে কিন্তু আরো কিছু আছে। কেন? দেখো, আগে প্যানক্রিয়েটিক জুস মিশছে ডিওডিনামে, তারপরে জেজু নামে গিয়ে কিন্তু মিশছে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। তাহলে কার্যকারিতার দিক দিয়ে অবশ্যই আগে ডিওডিনামে হবে, তারপর জেজু নামে আসবে বা ইলিয়ামে আসবে। তাহলে ইন্টেস্টিনাল জুসের আগে কিন্তু প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কাজ করছে, তার মানে ভাঙাভাঙির ব্যাপারটাও আগে আর একটু করে দিচ্ছে। তাহলে আমরা সবচেয়ে সহজতম সরলতম ভাঙাভাঙির যে ব্যাপারগুলো, সেটা সবসময় স্মল ইন্টেস্টাইনের শেষের দিকের অংশে পাবো, আর যে কাজ করবে তার নাম ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। বুঝতে পারলাম কি বলছি? তোমাকে বুদ্ধি খাটাতে হবে, কারণ পরীক্ষায় লেখার ক্ষেত্রে কি পড়বে না পড়বে, তো 9টা 10টা কোশ্চেন পরিপাক থেকে পড়তে পারে, পড়বে তো একটাই কোশ্চেন। তাহলে তোমাকে ওই আর কি গল্প গোটাটা এবার তোমার কত মতো করে ম্যানেজ করে লিখতে হবে। এটা কখনো রেডিমেড দেওয়ার মতো বিষয় নয়। তাহলে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ বললাম শেষের দিকে করতে হয়, তাহলে তার কাজটা শেষের দিকে হবে। আর এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই এতজন ভাঙতে ভাঙতে এসছে, তাহলে অনেকটা ভেঙে ফেলেছে। তাহলে সেই জায়গায় আমরা বলতেই পারি এই বয়েলড বা আনবয়েলড স্টার্চ ছাড়াও এখানে থাকতে পারতো সুক্রোজ। এমন তো নয় যে এই সেল সব সুক্রোজকে ভেঙে রেখে দিয়েছে। তুমি অনেক সুক্রোজ খেয়েছো, তাহলে ভাঙবে না। তাহলে সেখানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে ভেঙে দেবে কে, তার নাম সুক্রেজ। খরিত হয় ইন্টেস্টিনাল জুস থেকে, ইন্টেস্টিনাল জুস থেকে, নট প্যানক্রিয়েটিক জুস। বোঝা গেল? ওই জন্য কারণটা বললাম, যদি আমাকে জুস হিসেবে বলো, তাহলে আমাকে ভাগ করে করে দেখাতে হবে। আবার একই কথা, যদি আমি যদি আমি ল্যাকটোজের কথা বলি, মিল্ক সুগার,
ল্যাকটোজের কথা বলি, তাহলে এখানে অবশ্যই গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে দেবো, আর যে করবে তার নাম ল্যাকটেজ। খুব সহজ ব্যাপার, কারণ এনজাইম গুলো সব সাবস্ট্রেট অনুযায়ী নাম আছে। হ্যাঁ, ল্যাকটোজকে ভাঙছে ল্যাকটেজ। আবার যদি মল্টোজ হয়, আগেও দেখেছো, মল্টোজকে যদি হয় তাহলে অবশ্যই এখানে মল্টেজ ভাঙবে। মল্টেজ ভেঙে তাকে গ্লুকোজ এবং গ্লুকোজে কনভার্ট করে দেবে। তাহলে এগুলো শেষের দিকের ভাঙাভাঙি যেগুলো করবে সবই কিন্তু ইন্টেস্টিনাল জুস। ইন্টেস্টিনাল জুস এগুলো করবে, মানে তাতে এই উৎসেচক গুলো আছে। বোঝা গেল? এবার যদি প্রোটিনেরটা বলি, তাহলে স্পেশাল করে কিছু বলার নাই। স্পেশাল করে কিছু বলার নাই মানে হলো, যদি প্যানক্রিয়াসের ক্ষেত্রে হয় তাহলে সেখানে ট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন, কিন্তু ট্রিপসিন তো ট্রিপসিনোজেন হিসাবে বেরোবে। তাহলে এখানে ট্রিপসিনোজেনকে এন্টারোকাইনেজ বলে একটি উৎসেচক তাকে অ্যাক্টিভেট করাবে, দিয়ে ট্রিপসিনে কনভার্ট করবে। ওকে, এবার এই ট্রিপসিন সেই প্রোটিনের সেই লাইনটা যতদূর হয়েছিল তারপর থেকে যদি আমি পেপটোনস পর্যন্ত ভেঙে রেখেছি, তাহলে সেখানে পলিপেপটাইড, ডাইপেপটাইড, তার আগে ট্রাইপেপটাইড দিতে পারো, ডাইপেপটাইড দিতে পারো, পেপটাইড দিতে পারো, পরপর এভাবে ভাঙবে। এবার এটা তো গেল যদি প্যানক্রিয়াটিক হয়, তাহলে প্যানক্রিয়াসের এই এনজাইমটা প্যানক্রিয়াসের স্পেশাল এনজাইম প্রোটিন ডাইজেস্টিং এর জন্য। কিন্তু যদি এটা হতো যে ইন্টেস্টিনাল জুসের কেস, তাহলে ইরিপসিনোজেন, ইরিপসিনোজেন সেখানে কার্বক্সি পেপটাইডেজ, কার্বক্সি পেপটাইডেজ বলে একটি উৎসেচক তাকে ইরিপসিনে কনভার্ট করছে, তাকে ইরিপসিনে কনভার্ট করছে। তো বিষয়টা একই হলো, এরা সবাই মিলে প্রোটিনের ডাইজেশন করছে। এবার তুমি জুস হিসাবে বললে আগে পরে হবে, আর যদি বলো যে প্লেস হিসাবে, তাহলে এক জায়গাতেই হচ্ছে, সবই স্মল ইন্টেস্টাইন। যেহেতু এ আগে বেরিয়েছে, তাহলে ও আগে কাজ করে ভাঙতে শুরু করবে, তারপরের দিকে ভাঙাটা ইরিপসিন করবে। মেন কথা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে তিনটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক মেনলি কাজ করছে, একটি পেপসিন, একটি ট্রিপসিন, একটি ইরিপসিন। ওকে, এই তিনজন হলো এখানকার প্রোটিন ডাইজেস্টিং এর মেন এনজাইম। তো তারাই কাজ করে চলেছে। ওকে, তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন হলো, আর ফ্যাটের কথা কিছু বলারই নাই, কারণ ফ্যাটে যা এখানে দেখিয়েছিলাম ওটাই, শুধু এনজাইমের নামটা চেঞ্জ হয়ে যাবে। ওখানে আমরা দেখিয়েছিলাম যে গ্যাস্ট্রিক লাইপেজ, এখানে বলবো আমরা ইন্টেস্টিনাল লাইপেজ, আর ওখানে প্যানক্রিয়াটিক লাইপেজ। তাহলে ওই বিষয়টি একই হলো, ওই বিষয়টিতে আলাদা করার কোনো বিষয় নেই। বোঝা গেছে? এইবার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ইন্টেস্টিনাল জুস এখানে একটা স্পেশাল কাজ করে। সেইটা কি? সেটা হলো এই নিউক্লিক অ্যাসিডের ডাইজেশন। এটা কিন্তু ইন্টেস্টিনাল জুসের দ্বারা হয়। হ্যাঁ, এটা কিন্তু মেনলি প্যানক্রিয়াটিক জুসের দ্বারাও হয় না, মেনলি ইন্টেস্টিনাল জুসের দ্বারা হয়। সেটা কি? ধরো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা আহ যখনই আমরা যে কোনো খাবার খেলাম, নিশ্চয়ই অর্গানিকই খাবো, ইটকাট বালি পাথর সিমেন্ট তো খাবো না, অর্গানিকই খাচ্ছি। তাহলে অর্গানিক খাওয়ার মানে সেল খাচ্ছি, আর সেল খাওয়া মানে নিউক্লিয়াস খাচ্ছি, আর নিউক্লিয়াস খাওয়া মানে সেখানে ডিএনএ খাচ্ছি, আরএনএ খাচ্ছি, সাইটোপ্লাজমেও আরএনএ আছে খাচ্ছি। তাহলে ডিএনএ আরএনএ আমরা পাচ্ছি। তাহলে এখানে নিউক্লিয়েজ এসে কি করবে? নিউক্লিওটাইডে ভেঙে দেবে। কারণ নিউক্লিওটাইড, ডিএনএ বা আরএনএ যদি আমরা কম্পোজিশন বলি, তাদেরকে তো আমরা নিউক্লিওটাইডের পলিমার বলি, তাই তো? তাহলে নিউক্লিওটাইডে ভেঙে দেবে। তাহলে নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিওটাইডে ভেঙে দিল নিউক্লিয়েজ। এরপর এখানে নিউক্লিওটাইড তাকে ভাঙবে নিউক্লিওসাইড প্লাস ফসফরাস। যে করবে তার নাম নিউক্লিওটাইডেজ। এই যে নিউক্লিওটাইডেজ, সব সাবস্ট্রেটের উপর বেস করে নাম। একটু মন দিয়ে আজকেই পড়ে নেবে, দেখবে কিছু নাই। হ্যাঁ, দেখতে হয়তো অনেক পাতা জুড়ে চলছে, 10 পাতা 12 পাতা জুড়ে চলছে, হ্যাঁ, একই জিনিসের রিপিটেশন করানো আছে বারবার। কেন? ওই যে বললাম, একবার সাবস্ট্রেট অনুযায়ী, একবার প্লেস অনুযায়ী, একবার জুস অনুযায়ী, বারবার চেঞ্জ হয়েছে। গল্প তো বরল এটাই। আচ্ছা, এরপরের স্টেপে এখনো ভেঙে শেষ হয় নাই, তাহলে নিউক্লিও সাইডকে ভাঙতে হবে। আর যে করবে নামটা নিশ্চয়ই বলতে হবে না আর, নিউক্লিওসাইডেজ। ওকে, কি করবে? নাইট্রোজেন বেসে ভেঙে দেবে এবং সুগারে ভেঙে দেবে, পেন্টোজ সুগারে ভেঙে দেবে। ব্যাস, নিউক্লিক অ্যাসিডাইজেশন শেষ।
আমরা আহ আমরা পরবর্তীতে ডিএনএ বা আরএনএ তৈরির জন্য কাঁচামালটাও পেয়ে গেলাম এখান থেকে। সেটা ডাইরেক্টলি অ্যাবজর্ব হবে এবং সেলের মধ্যে গিয়ে পৌঁছে দেবে, সেল বাকি ব্যবস্থা করে নেবে। বোঝা গেল? তাহলে চারটে জুসের কাজ আমরা মোটামুটি করে ফেলেছি, শুধু রইলো বাইল বা পিত্ত। এবার তাকে ধীরে সুস্থে শোনো, পিত্তের কি কাজ। আগে কিন্তু জুসটা বেরিয়েছে না, মনে পড়ে? অ্যাম্পুলা অফ বার্টার, স্পিংটার অফ বডি, বয়ডেন স্পিংটার, নিশ্চয়ই কিছু মনে নেই, না পড়লে মনে থাকবে না। ঠিক আছে, যাই হোক। তো বাইল পড়েছে ডিওডি নামে, সেই সি এর মতো অংশটাই উপর থেকে এসে লিভার থেকে এসে বাইল পড়েছে। এবার দেখো লিভার, আমি যদি লিভারকে নিয়ে আরো দু একটা কথা বলি। দেখো লিভারের কালার, লিভার তো মেটে বলে পরিচিত, আমরা জানি লিভার মেটে বলে পরিচিত। তাহলে লিভারের যে কালার, সেই কালারটা আমাদের কাছে পরিচিত। কেন লিভারের কালার ওই রকম, সেটাও আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম, যে কেন লিভারের কালারটা ওই রকম টাইপের। সেই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে সেখানে প্রচুর লোহা সঞ্চয়িত থাকে, মানে সঞ্চিত থাকে, আর সেই জন্য লিভারের কালারটা ওরকম এসছে। লিভার খেলে, মানে মেটে খেলে, লিভার খেলে বললে তো চোখ মুখ এরকম করে বলছে না, লিভার না, মানে মেটে খেলে আমরা কি পেতে পারি, কি ক্ষতি হতে পারে, কি লাভ হতে পারে। ওকে, মেটে এমন একটি উপাদান, মানে এমন একটি মাংসের এমন একটি অংশ, কেউ খুব পছন্দ করে আর কেউ ছোঁই না। ঠিক আছে, দু রকম ক্যাটাগরি আছে। কেউ খুব পছন্দ করে, মেটে খুব ভালোবাসে, খুব খায়, মানে চেয়ে চেয়ে নিয়ে আসে। আবার কেউ দাদা মেটে দেবেন না, আবার কেউ দাদা মেটে দেবেন যেন, এরকম দু রকম ক্যাটাগরির লোক আছে। আচ্ছা, ঠিক আছে, পার্সোনাল আমার ওপিনিয়ন দরকার নেই, আমি কি পছন্দ করি, আমার ভালো লাগে না। ঠিক আছে, যাই হোক। তো বিষয় হলো এই মেটে খেলে আমরা কি পেতে পারি। দেখো, কড এবং হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল, মনে আছে? যকৃৎ নিঃসৃত তেল, যেখানে ভিটামিন এ আর ডি এর উৎস ছিল, নো ডাউট। আমি যদি মেটে খাই তাহলে ভিটামিন এ আর ডি পাবো। ভিটামিন এ, যাকে আমরা বিটা ক্যারোটিন হিসাবে খাই, লিভার তাকে কনভার্ট, আমি বলেছিলাম না আগের দিন, লিভারের কাজে শেষ নাই। ও বলতে গেলে ভুলে যাওয়া হবে, ওর এত কাজ আছে। লিভারের আগের দিন যা 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 কাজ বলেছিলাম তার সঙ্গে আবার একটা কাজ যোগ হয়েছে। আমরা যখন ভিটামিন এ খাই না, তখন প্রো ভিটামিন হিসাবে খাই, অ্যাজ এ বিটা ক্যারোটিন। সেই বিটা ক্যারোটিনকে রেটিনালে কনভার্ট করে, মানে সাইন্টিফিক নেম অফ ভিটামিন এ, কনভার্ট করে যে, সে হলো লিভার। তাহলে বুঝে নাও যে আমার লিভারের মধ্যে বিটা ক্যারোটিন আছে এবং ভিটামিন এও থাকতে পারে। তাহলে কনভারসেশন ও করছে, তাহলে আমি যদি মেটেটা খাই তাহলে আমি ফ্রিতে ভিটামিন এ পাবো এবং সঙ্গে ডি পাবো। লোহার সঞ্চয় ভান্ডার, কালারটা এরকম আছে, তাহলে আমি লিভার খেলে, মেটে খেলে আমি প্রচুর লোহা পাবো, মানে আয়রন পাবো। প্রচুর আয়রনের সাফিসিয়েন্ট সোর্স হলো মেটে। বোঝা গেল, এগুলো পাবো আমরা। আচ্ছা, খারাপ কি হতে পারে? খারাপ হতে পারে, যেমন দেখো, সেটা হলো যে লিভার ভারী ধাতু সঞ্চয় করে। লিভার ভারী ধাতু সঞ্চয় করে। এই যে ধরো, যখন ম্যাগি নিয়ে খুব কথা উঠেছিল, ম্যাগিতে সীসা দেওয়া দেওয়া আছে, হ্যাঁ, তাহলে হেভি হেভি মেটালস যখন আমরা খাচ্ছি, তখন প্রথমে তো আমরা খেয়ে ফেলি, তারপর সেটা অ্যাবজর্বও হয়ে যায়। যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর রক্ত যখন লিভার দিয়ে ঘোরে, লিভার তখন ডেকে নেয়, বাবা এটা তো আমার থাকার জায়গা, তুই এখানে এখানে বস, আমার কাছে বস। এবার লিভার কি করে, নিয়ে বসে থাকে না, না নিয়ে বসে থাকে না, ও ঠিক সুযোগ খোঁজে, ঠিক বাইলের সঙ্গে ওকে আবার ডাইজেস্টিভ সিস্টেমে ফেলে দেবে। ও ডাইজেস্টিভ সিস্টেম থেকে পটি হয়ে বেরিয়ে যায়, পটির মাধ্যমে বেরিয়ে পড়া হয়। তার মানে ও হেভি মেটালস কে সিক্রেশন করতে পারে, ও হেভি মেটালস কে সিক্রেশন করতে পারে। আর সেই জন্য লিভারের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু রয়েছে, হেভি মেটাল সিক্রেশন। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রেচন পদার্থ, মানে এক্সক্রিটরি প্রোডাক্টকেও ও সিক্রেট করতে পারে। সুতরাং মেটে খেতে গেলে আমাকে কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট বা রেচন পদার্থেরও সম্মুখীন হতে হতে পারে। মেইনলি সমস্যা ভারী ধাতু নিয়ে, ভারী ধাতু কিন্তু স্টোর করে রাখে, সেই জন্য টাইম টু টাইম ভারী ধাতু বের করে দেয়। আর সেই জন্য এটা একটা ফ্রি কন্টেন্ট বলতে পারো, যেখানে আমি মেটে খেলে পেয়ে যেতে পারি। মানে খারাপ হলো, ভালো হলো না, ঠিক আছে, যাই হোক, এই হলো বিষয়। ওভারঅল যদি বলো, ভালোই হবে। ভারী ধাতু কি আমাকে সবসময় খাওয়াচ্ছে কেউ? সবসময় খাওয়াচ্ছে না। এবার আমাদের দু পয়সার জন্য তো বহু কিছু করি, হ্যাঁ, তো কোনো বাজ বিচার নাই, যেখানে সেখানে যা ইচ্ছা add। না হলে ম্যাগির মতো কোম্পানি কেন ফালতু সীসা অ্যাড করতে যাবে? ভারী ধাতু অ্যাড করার টেন্ডেন্সি চলে এসছে অনেক জায়গাতেই, ভারী ধাতুকে অ্যাড করা হয় টেস্ট বদলানোর জন্য। ঠিক আছে, ইচ্ছা করে দু পয়সা ইনকামের জন্য যা তা করা হয়। আর ভেজাল নিয়ে গল্প শুনলে, ক্লাস 12-এ শুনবে ভেজাল নিয়ে গল্প, ভেজাল নিয়ে গল্প শুনলে দেখবে
যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ঠিক আছে? সব ধরনের ভেজাল করতে পারে, সব ধরনের বিষ মানুষ খাওয়াতে পারে। শুধু আমার বাবা ভাবছে আমার ছেলে তো খাবে না, আমি তো অন্যজনকে খাওয়াবো। আবার তোমার বাবা ভাবছে আমার ছেলে তো খাবে না, আমার জন্য তো ফ্রেশটা রেখে দিয়েছি, আমি তো অন্যজনকে খাওয়াবো। সবার বাবা ভাবছে যে আমার ছেলে মেয়েকে তো আমি এটা খাওয়াবো না, আর সবাই সবারকে বিষ খাওয়াচ্ছে বসে বসে। ঠিক আছে, ওসব গল্প পড়া হবে। বাইল বা পিত্তরসে এসো একবার। দেখো, বাইল বা পিত্তরস, প্রথমত এখানে কোনো ডাইজেস্টিং এনজাইম নেই, একটাও নেই, কিন্তু ডাইজেশনে এর অগাধ ভূমিকা। কিরকম? সেটা হলো, প্রথমেই একবার ভেবে দেখো, ওই যে সি এর মতো স্ট্রাকচারটা আমরা যখন আঁকছি, তখন পাকস্থলীকে পার করে পাইলোরিক স্ফিংক্টার পার করে খাদ্য বস্তুটা আসছে, খাবারের নাম, খাদ্য বস্তুটার নাম, দলাটার নাম কাইম। আমরা যখন গিলেছিলাম বলেছিলাম বোলাস, এরপর পাকস্থলী পার করে যখন আসছে তখন তার নাম কাইম। আর ইন্টেস্টাইনে এসে সে হয়ে যাবে কাইল। বোলাস, কাইম আর কাইল, তিনটি পরীক্ষায় আসে। দেখো, কাইম, কাইম যখন এসে পৌঁছালো না, তার পিএইচ কিন্তু অ্যাসিডিক, কারণ এইমাত্র পাকস্থলী থেকে এলো, HCl মিশেছিল, তাহলে পিএইচ 2 এর নিচে আছে। আর পিত্তরস আর অগ্নাশয় রস দুজন ঢেলে দিল, সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টকে পুরো চেঞ্জ করে নিয়ে 8-এর উপরে চলে গেল। তাহলে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে বাইলের হেভি ভূমিকা আছে, যাকে বলে ব্যাপক ভূমিকা আছে। কারণ এনভায়রনমেন্টটা ক্রিয়েট না করলে এই যে গুচ্ছ গুচ্ছ এনজাইমের নাম লিখছি না, কেউ কাজ করবে না। সুতরাং এনভায়রনমেন্ট একটা বিশাল জিনিস, কারণ পিএইচ লেভেলেই কাজ করে। আমরা অপটিমাম পিএইচে বারবার পড়ে এসেছি যখন আমরা বায়োমলিকুলস পড়েছি। ওকে, একটা কাজ প্রথম করলো, সেটা হলো তার পিএইচ লেভেলকে কন্ট্রোল করলো। 2 নম্বর, সেটা হলো বাইল ছাড়া ফ্যাটের ডাইজেশন অসম্ভব। কি করে? ইমালসিফিকেশন অফ ফ্যাট, ফ্যাটের ইমালসিফিকেশন করায়। সেটা আবার কি জিনিস? বাংলায় বলা হয় অবদ্রব্য, ফ্যাটের অবদ্রব্য তৈরি করে। একটু উদাহরণে আসি, আমি একটু গল্প করে করে পড়াতে বেশি ভালোবাসি, একটু বাইরের উদাহরণ দিতে আমার বেশি ভালো লাগে। দেখো, যখন ধরো দুধ নেওয়া হয়েছে, গলার কাছ থেকে দুধ নেওয়া হয়েছে, সেই দুধটা গরম করতে ভুলে গেছে মা, একটা টাইম বাদে গরম করতে গেছে, আর আমরা বলি দুধটা কেটে গেছে। চা করতে গিয়ে দেখা গেল চাটা চাটা ছানা কাটা ছানা কাটা হয়ে গেছে, না কেটে গেছে বলি আমরা, দুধটা কেটে গেছে। এই যে কেটে যাওয়ার পর যে ব্যাপারটা এসছে না, কেমন তো গুঁড়ো 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 হয়েছে, ব্যাস ব্যাস, জাস্ট তুমি একদলা চর্বি খেয়েছো আর তার ওই গুঁড়ো গুঁড়ো অবস্থাটা ভাবো, এটাই ইমালসিফিকেশন। চর্বিটা গুঁড়ো হয়ে গেল, তোমাকে বললে তুমি ঠিক হজম করতে পারবে না। চর্বি আবার গুঁড়ো হয়ে যাবে কি করে স্যার? হ্যাঁ, এটা কি চিনি না নুন যে গুঁড়ো করে দেবেন বলছেন? চর্বিটা আবার গুঁড়ো হবে কি করে? দেখো, একটা উদাহরণ কিন্তু তোমাকে স্পষ্ট করে দিচ্ছে যে এই যে চর্বিটা ভেঙে টুকরো টুকরো হওয়া বা গুঁড়ো হয়ে যাওয়ার কথা বলছি না, এটা কিন্তু ওই কাটা দুধের অবস্থাটা দেখলেই বুঝতে পারছি, একদম দানা 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 করে গুঁড়ো হতে গেল। সেই চা যদি কাউকে ছেঁকেও দেয় না, দেখবো ছাঁকনিতেও আটকায় নাই, সেই গুঁড়ো চায়ের মধ্যেও চলে আসছে। যদি ধরো ঘরে আর আর নেই, ওইটুকুই দুধ ছিল, বাড়িতে লোক এসছে, বাইরে যাওয়ার উপায় নেই, কোনো টাইম নেই, দোকান খোলা নেই, এমন এমন পরিবেশ, ওই চাটাই খাওয়াতে হবে, চা খাওয়াতেই হবে। তাহলে কি করবে? ওটাকেই দুবার ছেঁকে দিতে পার, কি করবে? হ্যাঁ, তো তাতেও দেখবে সেই গুঁড়ো 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 ব্যাপারগুলো চলে আসছে। এই ধরনের ভাঙাটা ভাঙতে পারে ফ্যাট, হ্যাঁ মানে বাইল। আর সেই জন্য বাইল ছাড়া ফ্যাটের পরিপাক অসম্ভব। আর সেই জন্য আগের দিনও বলেছিলাম, লিভার যদি খারাপ হয়েছে তো আগে ফ্যাটকে বাদ দিতে হবে। কারণ ফ্যাট যদি খায়, সে কিন্তু হজম করতে পারবে না, এবং বরং উল্টো কাজ হবে। তুমি ভাবছো খেয়ে নেবো বদ হজম হবে, পটি দিয়ে বেরিয়ে যাবে। না না, এরকম নয় বিষয়টা। আমাদের খাবার খেয়ে যদি হজম করতে না পারি, আর মনে মনে যদি ভাবছি যে হবে না, ঠিক আছে বেরিয়ে যাবে, এরকম নয়, পেটে অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে যাবে, তাই না? তাহলে এত যদি সোজা হতো, তাহলে যা পারতাম খেয়েই নিতাম, তো হয়েই যাবে, বাড়িতেই থাকবো, তো বেরিয়েই যাবে, চলো মিটে গেল ঝামেলা। এরকম নয়, কারণ পরিপাক নালীকে কিন্তু অনেক সমস্যা ঝিলতে হতে পারে, সুতরাং সেগুলো না করাই ভালো। একটা বিষয় হয়ে গেল, এ দুটো বিষয় গেল। আর একটা কাজ বাইল খুব ভালো পারে করে, সেটা হলো ফ্যাটের অ্যাবজর্পশন। মানে ফ্যাট বিষয়টা বাইল ছাড়া অসম্ভব। ফ্যাটের ভাঙতেও যেমন হেল্প করছে, ফ্যাটের অ্যাবজর্পশনেও ব্যাপক হেল্প করে। কি করে? আমরা দুটো লবণের কথা বলেছিলাম, মনে আছে? না মানে সোডিয়াম ক্লোরাইড না, আমরা সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট বলে দুটি পিত্ত লবণের কথা বলেছিলাম। ওই দুটি পিত্ত লবণ এই ইমালসিফাইড ফ্যাটের সঙ্গে মেশে, তার আগে লাইপেজ কাজ করে, দিয়ে কি করে, এখানে কণা কণা মানে দানা 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 জিনিস তৈরি করে, আর যেটা অ্যাবজর্পশনে হেল্প করে।
তার মানে এই দুটো বাইল সল্ট ছাড়া আমাদের ফ্যাটের অ্যাবজর্পশন অসম্ভব। তার মানে বাইল ছাড়া আমাদের এই সমস্ত কাজগুলো অসম্ভব। এবার তো বাকিটা রেচন পদার্থ ত্যাগ করা, হেভি মেটাল ত্যাগ করা, এগুলো তো তুমি বাইলের সঙ্গে অ্যাড করতে পারো। আর লিভারের কাজ যখন বলছি সেটা বাইলের কাজ হিসাবেই তুমি ভাবতে পারো, কারণ বেরুচ্ছে তো বাইলের সঙ্গে। তাহলে বাইল ওই হেভি মেটালস গুলোকে বের করে আনে, বাইল রেচন পদার্থকে ত্যাগ করাতে পারে, এই কাজগুলো কিন্তু বাইলের সঙ্গে তুমি অ্যাড করতে পারো। হলো? ক্ষুদ্রান্তই শেষ জায়গা, কারণ বৃহদন্ত্রে পরিপাক হয় না, সুতরাং পরিপাক এইটুকু। বোঝা গেল? পরিপাকে আর কিছু নাই, কারণ পরিপাক তো এখানে স্মল ইন্টেস্টাইনে শেষ হয়ে গেল। তার মানে যত রকমের খাদ্যবস্তু যদি কার্বোহাইড্রেট জাতীয় হয়, তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, পেন্টোজে যদি বলি রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এসবে ভেঙে গেল। যদি অ্যামাইনো অ্যাসিডের যদি প্রোটিনের কথা বলি তাহলে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে গেল। আর যদি ফ্যাটের কথা বলি তাহলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে ভেঙে গেল। যদি নিউক্লিক অ্যাসিডের কথা বলি তাহলে ফসফেট, এখানে নাইট্রোজেন বেস সুগারে ভেঙে গেল। এই তো সব ভাঙাভাঙি হয়ে গেল। এর পরের দিন অবশ্যই অ্যাবজর্পশন, মানে ভাঙা কমপ্লিট, পরিপাক কমপ্লিট, এরপর তুলতে হবে খাবারটাকে, রক্তে মেশাতে হবে। তার মানে অ্যাবজর্পশন বা শোষণ এর পরের টপিক, অবশ্যই আজকে নয়, নেক্সট ক্লাসে। কারণ অ্যাবজর্পশন ধরবো একদিনই শেষ করবো।